ভাইয়া, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভূগোলের তৃতীয় অধ্যায় জলবায়ুর উপাদান। সো ক্লাস শুরুর আগে তোমরা বলো কে কোথা থেকে আসো। আমরা এক্ষুনি ক্লাস শুরু করব, তার আগে তোমরা বলো তোমরা কে কোথা থেকে আছো এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে দ্রুত একটু মেনশন দিয়ে দাও। আজকের ক্লাসটা খুবই মজার ক্লাস হবে ইনশাল্লাহ। সো আমরা বেশি দেরি করব না, দ্রুত ক্লাস শুরু করে নেব। সো আমরা সময় নষ্ট করব না, আমরা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন কি বলছে যে সবচেয়ে উঁচু স্তরের মেঘ, সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি? তাহলে আমরা দেখছি যে মেঘের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখছি। ওকে, তো সেইগুলোর মধ্যে সবচেয়ে উঁচুতে কোন মেঘ আছে? তো এইটা যদি আমরা বের করতে চাই, আমাদের আগে টোটালটা জানতে হবে যে আসলে মেঘ কত প্রকার এবং মেঘের যে প্রকারভেদ। তাহলে আমরা যদি দেখি, মেঘ মূলত তিন প্রকার। ওকে, মেঘ হচ্ছে কয় প্রকার? তোমরা একটা কাজ করো, তোমরা যারা আছো খুব দ্রুত সময়ের মধ্যে একটা নোট নাও হাতে, ছোট একটা কলম নাও, ছোট একটা প্যাড নাও। নেওয়ার ফলে যা যা হবে একটু টুকে নিবে। ওকে, পরে একটুখানি দেখবে সবকিছু হয়ে গেছে। সো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা একটা ছোট প্যাড এবং একটা কলম নিয়ে বসো, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে মেঘ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে উচ্চ মেঘ, উচ্চ মেঘ। দুই নম্বর হলো মধ্যস্তরের মেঘ, মধ্য স্তরের মেঘ। তাহলে প্রথম হচ্ছে উচ্চ স্তরের মেঘ, মধ্য স্তরের মেঘ এবং তিন নম্বর হচ্ছে নিম্ন স্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘ। এইবার এই তিনটে স্তরের ভিতরে এইটি সবচেয়ে উঁচু। এবার এর আবার তিনটে ভাগ আছে। এর তিনটে ভাগের প্রথম রয়েছে হচ্ছে পালক মেঘ। ওকে, পালক। দুই নম্বর রয়েছে হচ্ছে পালক পুঞ্জ, পালক পুঞ্জ। ওকে, আর তিন নম্বর হচ্ছে ঊর্ধ্ব স্তর, ঊর্ধ্ব মেঘ। ওকে, তাহলে কয়টা হলো? তিনটা। তাহলে দেখো তো, এটি সবচেয়ে উঁচুতে, আবার এর থেকে উপরে হলো এই যে পালক মেঘ। তাহলে এখানে উত্তর কোনটা হবে? পালক মেঘ। ওকে, সো তোমরা যারা উত্তরগুলো জানবে একটু কমেন্ট করবে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ওকে, তোমরা জানছো, পাশাপাশি তোমাদের জানা হয়ে গেল এবং তোমাদের মানে বলার সাথে সাথে তোমাদের জানাটাকে আরো বেশি কি হলো, ধারালো হলো। ওকে, তো তোমরা এটা চাইলে নোট ডাউন করতে পারো, ছোট ছোট করে নোট ডাউন করে রাখবা যে মেঘ তিন প্রকার। একটা হচ্ছে ঊর্ধ্ব স্তরের মেঘ, একটা হচ্ছে মধ্য স্তরের মেঘ এবং একটা হচ্ছে নিম্ন স্তরের মেঘ। এই ঊর্ধ্ব স্তরের মেঘটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পালক, মনে করছে পাখির যে পালক আছে না, ওই পালক। তাহলে পাখির পালক দিয়ে কোথায় ওঠে? উপরে ওঠে সবচেয়ে উঁচুতে। তাহলে এভাবে মনে রাখবা যে পালক, তারপর হচ্ছে পালক পুঞ্জ মেঘ এবং তারপর হলো ঊর্ধ্ব মেঘ। ওকে, তাহলে এই তিনটা মেঘ। সো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তোমার কি বলছে যে অক্ষাংশ এটা হচ্ছে কোন মহাদেশে অবস্থিত? কোন মহাসাগরে অবস্থিত? তাহলে মহাসাগর পৃথিবীতে রয়েছে 5টি এবং মহাদেশ রয়েছে 7টি। এই 5টি মহাদেশের ভিতরে কোন মহাদেশে অবস্থিত? এটা তোমরা চাইলে কমেন্ট করে বলতে পারো। এটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। তোমরা চাইলে, তোমরা যারা আসো একটু কমেন্ট করে জানাও যে অক্ষাংশ এটা আসলে কোন মহাসাগরে অবস্থিত। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটা আসলে কোন মহাসাগরে অবস্থিত। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও, তাহলে ক্লাসটা খুব দ্রুত সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি তাহলে আমাদের উত্তর দেখি। উত্তর হলো আটলান্টিক মহাসাগরে। কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। তাহলে এটা মনে রাখবো কি করে যে অক্ষাংশ আসলে কোন মহাসাগরে অবস্থিত? মনে রাখবা যে অতে অতে অশ্বমণ্ডল। ওকে, অতে অশ্বমণ্ডল আর অতে হলো আটলান্টিক, ও আকারে আটলান্টিক। ওকে, তো এইভাবে তুমি ট্রিক খাটে মনে রাখতে পারো, এগুলো খুব সহজে মনে রাখতে পারো যে অক্ষাংশ যেটা আছে, সরি এটা মণ্ডল হবে না, এটা হচ্ছে অক্ষাংশ। ওকে, অক্ষাংশ। এবং এই অক্ষাংশ রয়েছে উত্তর গোলার্ধের। কোন গোলার্ধের? উত্তর গোলার্ধের 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি এই অঞ্চলের ভিতরে। ওকে, এটা তোমরা একটু মনে রাখবা যে প্রথমে কি আছে, প্রথমে আছে অশ্ব অক্ষাংশ
এবার এটা প্রশ্ন হচ্ছে যে এটা কোন মহাসাগরে অবস্থিত, তাহলে মহাসাগর 5টা, তার ভিতর কোনটা? আটলান্টিক। এটা মনে রাখবা কি করে, এই যে অতে অক্ষাংশ, অতে আটলান্টিক। ওকে, এভাবে মনে রাখবা। এবং এটা কোথায় রয়েছে? উত্তর গোলার্ধ। তাহলে গোলার্ধ কয় প্রকার? একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি অঞ্চল যেটা রয়েছে, এই অঞ্চলে আমরা দেখছি কি হয়, এই অঞ্চলটা হলো অক্ষাংশ এবং এটা রয়েছে আটলান্টিক মহাসাগরে। ওকে, সো আমরা পরের প্রশ্ন চলে যাই। কি বলছে? বাইসাপের পরিমাপের এককের নাম কি? আমরা আগে গতবার যখন প্রশ্ন সলভ করছিলাম তখন একটা জিনিস দেখছিলাম যে বাইসাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি, আর এখানে বলছে যে এককের নাম কি। দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে যন্ত্র। তাহলে কি হবে এটা দেখি আমরা। এখানে রয়েছে ডেসিবার, মিলিবার, থার্মোমিটার এবং ওডোমিটার। ওকে, তাহলে কোনটা হবে? তোমরা চাইলে কমেন্ট করতে পারো যে বায়ুচাপ পরিমাপের এককের নাম কি। তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করো, করে বলো যে এটার আসলে উত্তর কি হবে। ভুল হোক সমস্যা নেই, ভুল থেকে মানুষ শেখে। তোমরা যে যেখান থেকে আছো একটু কমেন্ট করে জানাও বায়ুচাপের পরিমাপের এককের নাম কি। এটা হয়তো অনেকের কাছে নতুনও বটে, একটু ট্রিকি কোশ্চেন একটা। আচ্ছা, তাহলে আমরা উত্তর দেখি। এটার উত্তর হবে হচ্ছে, আমরা কি জানি যে বাংলাদেশে দুই ধরনের রাজনীতি, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বের দুই ধরনের রাজনীতি চলে। একটা হচ্ছে বামপন্থী রাজনীতি, একটা হচ্ছে ডানপন্থী রাজনীতি। সো এখান থেকে তোমরা শিখতে পারবে কি বাম, বয়াকার বামপন্থী। ওকে, তাহলে বতে হচ্ছে বায়ুচাপ, বতে কি বায়ু চাপ। ওকে, বায়ুচাপ। আর মতে হচ্ছে মিলিবার, মতে হচ্ছে মিলিবার। ওকে, তাহলে বাম থেকে কি আসলে বায়ুচাপ, মতে হচ্ছে মিলিবার। তাহলে বায়ুচাপ পরিমাপের এককের নাম হচ্ছে মিলিবার। ওকে, এবং এই যে বায়ুচাপ পরিমাপের যে যন্ত্র যেটা আমরা মাপি সেটার নাম হচ্ছে ব্যারোমিটার, ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার। আর আর্দ্রতা পরিমাপের জন্য যেটা আমরা ব্যবহার করি সেটাকে বলে হাইগ্রোমিটার। ওকে, তো এগুলো মনে রাখবা। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি ওটা হলো থার্মোমিটার। তাহলে থার্মোমিটার একটা জিনিস, আর্দ্রতা মাপার জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে, যেটা একটা জিনিস হাইগ্রোমিটার, এবং বায়ুচাপ মাপার জন্য যেটা ব্যবহার করি ব্যারোমিটার, সেটার এক জিনিস। আমার মনে রাখবা যে বতে বায়ুচাপ, বতে ব্যারোমিটার। ওকে, তো এরকম ছোট ছোট ট্রিক্স আছে, ট্রিক্সের মাধ্যমে তুমি খুব দ্রুত এগুলো শিখতে পারবে হচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো তারা একটু কাইন্ডলি বলবা যে কোনটার গ, যদি একের গ বলো তাহলে লিখবা যে একের গ, অথবা 2 এর ক হলে 2 এর ক, এরকম। তাহলে কি হবে, আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো তোমরা একটু কমেন্টের পাশাপাশি কত নম্বরের কমেন্ট করছো সেটা একটু উত্তরে দিয়ে দিবা। ওকে, সো আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন কি বলছে যে টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ কোনটি? টর্নেডো, তাহলে টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ কোনটি? এটা কিন্তু সবচেয়ে ইজি একটা প্রশ্ন। শুধু টর্নেডো না, যতগুলো তোমার যে ঘূর্ণিঝড় আছে বা হ্যারিকেন আছে, এগুলো সবগুলো, তারপর টাইফুন আছে, এই সবগুলো সৃষ্টি হওয়ার মূল কারণ কিন্তু একটাই। তাহলে তোমরা একটু কাইন্ডলি কমেন্টে বলো যে এটার আসলে উত্তর কি হবে, টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ কোনটি? তোমরা একটু কাইন্ডলি কমেন্টে দ্রুত জানাও যে টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ কোনটি? তোমরা একটু তাড়াতাড়ি জানাও যদি জেনে থাকো। এটা কিন্তু অনেক ইজি একটা প্রশ্ন, যারা এসএসসি 25-26 তারা তো এটা জানা উচিত, এবং বাকিরা হয়তো জানবে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি। তাহলে টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো নিম্নচাপ। কি হবে? নিম্নচাপ। আমরা যখন দেখি, মনে করো এটা হলো নিরক্ষীয় অঞ্চল। ওকে, তো এই নিরক্ষীয় অঞ্চলে যখন খারাপ হবে সূর্য, এটা হচ্ছে সূর্য যখন খারাপ ভাবে কি করছে, এই যে আলো রশ্মি দিচ্ছে, তখন কি হচ্ছে, এই অঞ্চলে যে বায়ুটা আছে এটা কি হয়ে এই জায়গা থেকে উড়ে যায়। ওকে,
উড়ে কি হয় এই জায়গায় এটা মেঘ সৃষ্টি হয়, ফলে এই জায়গায় কি হয় নিম্নচাপ, যেখানে খারাপভাবে লম্বভাবে কি হয় সূর্যের যে রশ্মি ওটা পড়ে, তখন যে অঞ্চলে পড়ে এই অঞ্চলটাই সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয়। এবং এই নিম্নচাপ থেকে আমরা দেখছিলাম যেখানে টর্নেডো সৃষ্টি হয়, এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, হারিকেন, টাইফুন সবকিছু এই জায়গা থেকে মূলত সৃষ্টি হয়। ওকে, সো এটা মনে রাখবা। তারপরে আমরা দেখি, তারপরে প্রশ্ন হচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে। এটা আমরা ক্লাস 6 থেকে হয়তো বা তার আগে থেকে পড়ে আসছি যে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে। সো এটা আমার মনে হয় তোমাদের সকলেরই জানা উচিত যে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলা হয়। এটা হচ্ছে আবহাওয়ার দুইটা অবস্থা, এটা হচ্ছে স্বল্প অবস্থা, একটা হচ্ছে দীর্ঘ অবস্থা। তো দীর্ঘদিনের যে অবস্থা এটাকে কি বলা হয়। সো এটা আমি মনে করি তোমাদের সকলেরই জানা উচিত, এবং তোমরা চাইলে একটু কমেন্টে জানাতে পারো যে এটার উত্তরটা আসলে কি হবে। তোমরা সকলে একটু দ্রুত কমেন্ট করে ফেলো, এবং তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা ছোট একটা নোট রাখবে সাথে, এবং একটি কলম রাখবে, ছোট ছোট করে নোট ডাউন করে রাখবে, যেটা ইম্পর্টেন্ট সেটাকে একটু হাইলাইট করে রাখবে। তাহলে কি হবে, পরীক্ষার আগে দেখলে দেখবে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখি তাহলে আমাদের উত্তর কি হবে। উত্তর কি বলছে, আবহাওয়া দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলা হয়। এটা হচ্ছে জলবায়ু। এই দীর্ঘদিন বলতে আসলে হয় 30 থেকে 35 বছর, 30 থেকে 35 বছর, অথবা 30 থেকে 40 বছরের একটা গড় আবহাওয়াকে বলা হয়। ওকে, এটাকে কি বলা হয়, জলবায়ু। ওকে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে। হ্যাঁ, লাবণী আক্তার বলছে যে ক, ঠিক আছে লাবণী আক্তারের। ওকে, তো তোমরা লাবণীর মতো কমেন্ট করে জানাতে পারো যে কোনটা উত্তর হবে, তাহলে কি হবে তোমাদের নিজেদের যে জানাগুলো ওগুলো ঝালাই করা হবে। তারপর কি বলছে যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলা হয়। এটাও কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। বায়ুতে, বাতাসে যদি জল থাকে তাহলে এই জলের যে উপস্থিতি এটাকে কি বলা হয়। এটা কিন্তু সবচেয়ে সহজ একটা প্রশ্ন। আচ্ছা, অন্তর আক্তার বলছে যে 5 বি। ওকে, এটা হয়ে গেছে। পরেরটা দেখি, তোমরা 6 নম্বরটা কমেন্ট করে ফেলো যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিতে কি বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আমরা ক নম্বরেও দেখি, আবার বহু নির্বাচনে তো আমরা কোনো মডেল টেস্টে কিংবা বিভিন্ন বোর্ড পোস্ট কোর্সেও আমরা প্রায় এগুলো দেখি। তো তোমরা যারা আছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে 6 উত্তর কোনটা হবে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিতে কি বলা হয়। সকলে তোমরা যারা ক্লাস দেখছো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা দুইটা কাজ করবে। একটা হলো খুব দ্রুত এটাকে নোট ডাউন করে রাখবে, এবং তোমরা চাইলে কমেন্ট করে এগুলো নিজেদের যে জানাগুলো ওগুলো ঝালাই করতে পারো যে আমার সাথে দেখি ভাইয়ের মেলে কিনা। যদি মিলে যায় তাহলে তোমরা ঠিক হলো, কনফিডেন্স বুস্ট হলো। আর যদি না হয় তাহলে তুমি শিখতে পারছো, তো তোমার কোনো না কোনো জায়গায় লাভ তো অবশ্যই হচ্ছে। আর তুমি যদি আবার নোট ডাউন করে লিখে রাখো তাহলে দেখবে যে পরীক্ষার আগেও তোমার জন্য অনেক সুবিধা হবে। ওকে, সো এটার উত্তর তোমরা লাবণী আক্তার বলছে 6C বায়ুর আর্দ্রতা। ওকে, আরো দেখি কেউ কোনো কমেন্ট করে কিনা। তোমরা যারা ক্লাস দেখছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে এগুলোর উত্তর কি হবে। এগুলো কিন্তু সবগুলো খুব জেনারেল একটা প্রশ্ন, তোমাদের পারা উচিত আমি মনে করি, যেহেতু তোমাদের খুব দ্রুত সামনে পরীক্ষা। আচ্ছা, অন্তরাজ শেখ, লাবণী আক্তার সবাই বলছে যে 6C। ইমু আক্তার ওকে 6C। বাহ, তোমরা মনে হচ্ছে এগুলো পারো, এটা অনেক ইজি একটা প্রশ্ন ছিল হয়তো। তাহলে এটার উত্তর হচ্ছে বায়ুর আর্দ্রতা। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি। আমি কিন্তু একটু আগে বলে আসলাম যে বায়ুর যে আর্দ্রতা পরিমাপ করা হয় এই পরিমাপ করার যন্ত্রের নাম কি। আমি তোমাদের এবার হিন্টস দিয়েছি কিছু। বায়ুর তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। ওকে, তারপরে বায়ুর যে বায়ুচাপ এটা ব্যবহার করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। তাহলে আমাকে বলতে হবে যে বায়ুর যে আর্দ্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তোমরা একটু কাইন্ডলি বলো তো বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি বলো। আশিক হোসেন, খালিদ আলী ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ, বাহ সুন্দর নাম তো। তাহলে বলো যে বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি, দেখি আমি তোমাদের কিছু শেখাতে পারছি কিনা। হ্যাঁ, একটা বলছে হাইড্রোমিটার, বাহ ইমো আক্তার, গুড। তারপর দেখি
ওকে ওকে, দেখি আর কারোর কোনো কমেন্ট আসে কিনা। আচ্ছা ঠিক আছে, ইমু আক্তারের ঠিক আছে, এটা হচ্ছে হাইগ্রোমিটার। তাহলে বায়ুর আর্দ্রতা মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার। ওকে, এটা মনে রাখবা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন কি বলছে? ও, আমাদের একটা অলরাউন্ডার ব্যাচ রয়েছে। এই অলরাউন্ডার ব্যাচে বাংলা ক্লাস 30টি, ইংলিশ ক্লাস 30টি, আইসিটি ক্লাস 30টি এবং রেকর্ডেড বোনাস ক্লাস 60টি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে 60টি এক্সাম রয়েছে। এবং এই ক্লাস তোমরা যারা এসএসসি 25 এবং 26 আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষা শেষ হওয়ার একেবারে একদিন পর্যন্ত এটা চলবে। তো তোমরা তোমাদের যে ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো খুব দ্রুত ঝালাই করে নিতে পারো। ওকে, সো আমি বলবো তোমরা যদি ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করো। এবং এগুলো খুব হেল্পফুল কয়েকটা কোর্সের ভিতরে এটা একটা স্বপ্নপূরণ কোর্স একটা আছে, তারপর অলরাউন্ডার ব্যাচ কোর্সগুলো, এগুলো আমরা খুবই হাতে ধরে ধরে ক্লাস করানোর মতন অবস্থা। তোমরা ফ্রি ক্লাসগুলো তো দেখছো এটা কেমন হচ্ছে, তো ফ্রি ক্লাস থেকে তো পেইড বেস ক্লাসগুলো আরো বেশি মজার হয়। তো তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। তারপর কি বলছে যে নিয়ত বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়? নিয়ত বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়, এটা কিন্তু ওয়ান অফ দা সহজ প্রশ্নগুলোর মধ্যে একটা। ওকে, তো তোমরা উড়াধুরা কমেন্ট করো যে নিয়ত বায়ু প্রবাহকে, এটা কিন্তু কনফিউজিং একটা প্রশ্নের ভিতরে অন্যতম, মানে অন্যতম। তো দেখি কি এটা পারে, যে নিয়ত বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়। নিয়ত বায়ু প্রবাহ এটাকে কয় ভাগে ভাগ করা যায়, দ্রুত কমেন্ট করে জানাও। এবং তোমরা যারা কমেন্ট করছো না তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা এগুলো একটু চাইলে নোট ডাউন করে রাখতে পারো। ওকে, আচ্ছা দেখি কে কি কমেন্ট করে। এটার উত্তর অনেকে আমি জানি যে ভুল দেবে, অনেকে আবার ঠিকও দেবে। তো দেখা যাক এটার উত্তর কে কি দেয়। অনেক মজার একটা কোশ্চেন এটা। আচ্ছা, অন্তর আক্তার ও বলছে যে 7 গ। ওকে, তার মানে আমার চালাকিটা সার্থক হয়েছে। তারপর দেখি আর কে কি দেয়। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি কে কি করছে। একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, তোমাদের কাছে মানে বেশিরভাগ লোকের কাছে কনফিউজিং লাগছে, আমি তাহলে এটা সলভ করি। এটা আসলে আমি তোমাকে বলি যে নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে প্রথম যেটা রয়েছে এটা হলো যে বাণিজ্য বায়ু, বাণিজ্য অথবা অয়ন বায়ু। বাণিজ্য বায়ুর অপর নাম কি? অয়ন বায়ু। ওকে, বাণিজ্য বায়ুর অপর নাম হচ্ছে অয়ন বায়ু। আসিফ শেখ বলছে 7 গ 4 প্রকার। আচ্ছা দেখে কয় প্রকার। 2 নম্বর হলো বাণিজ্য বায়ুর পর হচ্ছে প্রত্যয়ন, প্রত্যয়ন অথবা পশ্চিমা বায়ু। কি বায়ু? পশ্চিমা, ওয়েস্টার্ন ওয়াইন্ড বায়ু। 3 নম্বর হলো যে মৌসুমী বায়ু, মৌসুমী, মৌসুমী বায়ু, শাবনূর বায়ু না কিন্তু মৌসুমী বায়ু। ওকে, তাহলে তোমরা মনে রাখবে কয় প্রকার। একটা হলো বাণিজ্য বায়ু, বাণিজ্য বায়ুর অপর নাম হলো অয়ন বায়ু। ওকে, আরেকটা হলো প্রত্যয়ন, প্রত্যয়ন বায়ুর অপর নাম হচ্ছে পশ্চিমা বায়ু এবং মৌসুমী বায়ু। এবার এগুলোকে আর ডিটেলস বলি। ওকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা কি? বাণিজ্য বায়ু বা অয়ন বায়ু যেটা আছে এটা সবসময় পূর্ব দিক থেকে হয়। কোন দিক থেকে? পূর্ব দিকের সাথে সম্পর্কিত। এই যে প্রত্যয়ন বায়ু বা পশ্চিমা বায়ু যেটা আছে সবসময় সেটা পশ্চিম বায়ুর সাথে সম্পর্কিত, পশ্চিম দিক থেকে আসে। আর মৌসুমী বায়ু 2 প্রকার, একটা হচ্ছে উষ্ণ মৌসুমী বায়ু আর উষ্ণ, আরেকটা হচ্ছে শীতল। ওকে, সো তারপরে দেখি এই যে এই বাণিজ্য বায়ু যেটা আছে সেটা হচ্ছে মনে করবো যে উত্তর দক্ষিণ, এটা সব জায়গায় কমন। ওকে, তাহলে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব এটা মনে রাখবা যে বাণিজ্য বায়ু হচ্ছে পূর্ব। ওকে, তো উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব থেকে যে বায়ুটা আসে সেটা হচ্ছে অয়ন বায়ু। প্রত্যয়ন বায়ু যেটা আছে এখানে উত্তর দক্ষিণ কমন, তাহলে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ুটা আসে সেটা হচ্ছে প্রত্যয়ন বা পশ্চিমা বায়ু। ওকে, আর লাস্টে যেটা আছে মৌসুমী বায়ু, এটা 2 প্রকার, একটা হচ্ছে তোমার হচ্ছে শীতল বায়ু আর একটা হচ্ছে তোমার উষ্ণ বায়ু। এই বায়ুর সবগুলো এখানে শেষ করা যায়। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? এই যে 3। ওকে, অন্তর আক্তার বলছে ভাইয়া মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, মিস্টেক থেকে মানুষ শেখে। তুমি যে মিস্টেক করার মাধ্যমে শিখছো এটা আসলে অনেক
তো তোমরা আসলে আশা করি বুঝতে পারছো, এই যেভাবে আমি করছি তোমরা দয়া করে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু নোট ডাউন করে রাখো। ওকে, যে বায়ু তিন প্রকার, একটা হচ্ছে বাণিজ্য বা অয়ন বায়ু, প্রত্যয়ন বা পশ্চিমী বায়ু, আর একটা হচ্ছে মৌসুমী বায়ু। ওকে, তাহলে বাণিজ্য বায়ু যেটা আসে সেটার সাথে সবসময় পূর্ব সম্পর্ক, আর প্রত্যয়ন বায়ু বা পশ্চিমী বায়ু যেটা রয়েছে তার সাথে পশ্চিম সম্পর্ক। তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব থেকে আসে, এটা হচ্ছে উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম থেকে আসে। ওকে, মৌসুমী বায়ু দুই প্রকার, এটা উষ্ণ, এটা শীতল। বারবার কিন্তু বলা হচ্ছে যাতে করে তোমাদের সমস্যাগুলো না থাকে। এবার আরেকটা মজার কোশ্চেন হলো যে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমী বায়ু হিমালয় পর্বতে, পাহাড়ে বা পর্বতে বাধা পেয়ে যাওয়ার ফলে কি সৃষ্টি হয়? এটা কিন্তু শুধু একটা কোশ্চেন না, এটা একটা সংজ্ঞাও বটে, কোন একটা বৃষ্টিপাতের এটা সংজ্ঞা বটে। তো তোমরা একটু মনে করো, একটু রিমাইন্ড করার চেষ্টা করো যে এটা আসলে কোন মানে বৃষ্টিপাত আমরা অনেক দেখছি। আমরা দেখছি পরিচলন বৃষ্টিপাত দেখছি, শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখছি, তারপরে হচ্ছে বাধা প্রাচীর জনিত যে বৃষ্টিপাত গুলো দেখছি, এইগুলো আছে ঘূর্ণি বৃষ্টিপাত। তো এর ভিতরে একটা দেখো যে মিল আছে, কোথাও না কোথাও মিল আছে। ওকে, তো তোমরা একটু জানাও যে এটার উত্তর কি হতে পারে বলো তো। তোমরা যারা নিয়মিত কমেন্ট করছো তাদেরকে আসলে অনেক ধন্যবাদ, এবং যারা কমেন্ট করছো না তাদের কাছে অনুরোধ কমেন্ট করো এবং নোট ডাউন করে রাখো। ওকে, সো দেখি কে কি বলে। তোমাদের আগের প্রশ্নটা করা আমার সার্থক, অনেককে আমি ভুল পথে নিয়ে যেতে পেরেছি এবং সেখান থেকে আবার ঠিক পথে নিয়ে আসতে পেরেছি। সো এখান থেকে দেখি কে কি বলে। একটু দ্রুত কমেন্ট করে জানাও। ইমু আক্তার বলছে যে 8-এর এ বৃষ্টিপাত সংঘটিত হয়। ওকে ইমু, দেখি তোমরা দ্রুত কমেন্ট করো। ওকে 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 ওকে, আচ্ছা তাহলে এটা কি কঠিন মনে হচ্ছে নাকি? তোমরা পারছো না নাকি, নাকি কমেন্ট করতে চাইছো না? যাই হোক, আহ, আসিফ বলছে যে 8-এর ক। ওকে ওকে ওকে, সাবাস, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, তোমরা হয়তো ঠিক উত্তরে দিয়েছো। ওকে, বৃষ্টিপাত সংঘটিত হয়। এখন আমি যদি বলি আসিফ, আমি যদি ইমু বা আরো যারা আছে সবাইকে বলি যে এটা আসলে কোন ধরনের বৃষ্টিপাত, তোমরা কি পারবে? যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে জলীয়বাষ্পপূর্ণ বায়ু সেটা মৌসুমী বায়ু হিমালয় পর্বতে, এই যে এখানে একটা উত্তর রয়েছে, হিমালয় পর্বতে বাধা পাওয়ার ফলে এক ধরনের বৃষ্টিপাত তৈরি হয়। আমি যদি বলি যে কোন ধরনের বৃষ্টিপাত তৈরি হয়, তোমরা কি পারবা? কোন ধরনের বৃষ্টিপাত তৈরি হয়? বৃষ্টিপাত তো অনেক রকম আছে, তো কোন ধরনের বৃষ্টিপাত দেখি কমেন্টে জানাবো তো দেখি। একজন যদি পারে সেটাও সার্থক। দেখি কে কি বলে। আচ্ছা, এটা কোন ধরনের বৃষ্টিপাত বলো, যেটা পাহাড়ে শৈলক্ষেপ? বা বা বা, ইমু আক্তার। তারপর দেখে আর কেউ কিছু বলে কিনা, শৈলক্ষেপ বৃষ্টিপাত। ওকে, তারপর দেখি। আর কে কিছু বলবে না নাকি, নাকি সবাই ইমুর সাথে একমত? আচ্ছা ঠিক আছে, ইমু মনে হচ্ছে পড়াশোনা করে আসছে। এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈল মানে কি তোমরা আগে এটা বলো তো, শৈল মানেই তো পাহাড় রে ভাই। তোমরা কি বাংলা যখন ব্যাকরণ পড়ছো দিতে পারো, তখন যখন তখন যে সমার্থক শব্দগুলো ছিল তখন সেখানেই তো ছিল যে শৈল মানে হচ্ছে পাহাড়। ওকে, তো পাহাড়, তো পাহাড়ে এই যে পাহাড়ে আঘাত খাওয়ার ফলে এই জায়গায় যে মেঘ তৈরি হয়, এখান থেকে যে বৃষ্টিপাত হয়, এটাই তো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো সেটাই তো এখানে বলছে। ওকে, সো পরের প্রশ্ন আমরা দেখি কি বলছে, যে নরওয়ের উপকূলে বছরে কোনো সময় বরফ না জমার কারণ কি? এখন তোমাকে আমি একটা কথা বলি, এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, এটা তো তুমি বইতে খুব একটা পাবা না, তারপর আমি তোমাকে দিয়েছি এই কারণে। কেন তোমাকে আমি বলি, এই যে নরওয়ে রয়েছে, এই নরওয়ে কিন্তু মানে তো দুই ভাগে, একটা হচ্ছে নরওয়েতে এক জায়গায় 24 ঘন্টায় আলো থাকে, লাইট থাকে, আরেকটা আছে কিছু অংশ লাইট থাকে আর সারাদিন প্রায় অন্ধকার থাকে। দুই ধরনের অঞ্চল এখানে আছে, বুঝতে পারছো? সো ওই জায়গা থেকে প্রশ্নটা করা যে নরওয়ের উপকূলে, হ্যাঁ, বছরে কোনো সময় বরফ না জমে থাকার কারণ কি? এটা বলো, এর উত্তর কি হবে বলো তো। দেখি কমেন্ট আগে দেখি যে এরা কি করে আসলে এই প্রশ্নটা। এটা এটা তোমাদের জেনারেল নলেজ থেকে পড়তে হবে, এটা ভূগোলে তুমি হয়তো পাবা না, পালেও পাতে পারো, কিন্তু জেনারেল নলেজ থেকে বলো যে এটা আসলে উত্তর কি হবে। আসিফ
ওকে শৈলক্ষেপ, আসিফ, এইগুলো বলো এটা কি হবে? যে নরওয়ের উপকূলে বছরে কোনো সময় বরফ না জমে থাকার কারণ কি? নরওয়ের একজন বিখ্যাত ফুটবলার আর্লিং হালান্ড, তারপরে সরলতা আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো বলো যে এখানে বরফ না জমার কারণ কি? আচ্ছা, ইমু আক্তার বলছে যে নয়ের ক, উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, তারপরে দেখি আর কে কি বলে। তোমরা কমেন্ট করছো না কেন? আগে যারা কমেন্ট করছিল তারাও তো দেখছে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা অন্তরা, থ্যাংক ইউ অন্তরা। অন্তরা লিখছে যে নয়ের ক, উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, তারপরে দেখি তোমরা একটু দ্রুত কমেন্ট করো। আহ, আচ্ছা তাহলে তোমাদের আমি একটা গল্প বলি। ওকে, গল্পটা কি শোনো। মনে করো যে তোমাদের বাড়ি একটা ফ্রিজ আছে, সবার বাড়িতে ফ্রিজ থাকে কম বেশি। তো ফ্রিজের ভিতরে কেউ মনে করো তুমি 2 খণ্ড বরফ নিছো, কয় খণ্ড? 2 খণ্ড। এবার এই 2 খণ্ড বরফের ভিতরে 1 খণ্ড ফ্রিজ থেকে বের করে আবার ফ্রিজে ঢুকাই দিলে, আরেক খণ্ড তুমি তোমার বাড়ির টেবিল বা কোথাও রাখলে। আধা ঘন্টা পরে দেখবে যে যেটা টেবিলের বাইরে রাখছো, ফ্রিজের বাইরে, ওটা দেখবে যে গলে যাবে। আর যেটা ফ্রিজের ভিতরে রাখছো ওটা যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তো এইটার উত্তর এরকম। এখানে কি বলছে যে উপকূল, উপকূলীয় অঞ্চল কোন অঞ্চল তাই বলো। উপকূল অঞ্চলে কি কোনো বরফ রয়েছে? ওখানে কিন্তু কোনো বরফ নেই। তাহলে ওই জায়গায় যদি বরফ না থাকে, তাহলে বরফ না থাকার কারণ কি? নিশ্চয়ই ওখানে গরম কিছু একটা রয়েছে, গরম কিছু। শীতল বাদ ল্যাবরেটর স্রোত, ল্যাবরেটর স্রোতের রং হচ্ছে সবুজ। আমার নাম কি মনে আছে তো? আমার নাম সবুজ, আবার ল্যাবরেটর স্রোতের নাম, স্রোতের যে বর্ণ ওইটা হচ্ছে সবুজ। তো যদি মনে না থাকে তাহলে আমার নামটা মনে রাখবে, হয়ে যাবে। ওকে, তারপর উষ্ণমুখ শীতল। আচ্ছা, দুই ভাই যদি একসাথে থাকে তাহলে কোনো কাজ কি হয়? যে কোনো একজনের সিদ্ধান্ত নিতে হয়, বুঝতে পারো? স্বামী স্ত্রী দুইজনে যদি বেশি চালাক হয় তাহলে সংসার টিকে না। তো এটা এরকম, উষ্ণ উপসাগরীয় স্রোতটা হলো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যারা বলছো আশিক, অন্তরা, ইমু, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে ঠিক উত্তর দিয়েছো, এটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। তারপরে দেখি যে কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ভূপৃষ্ঠে ফিরে আসে। এটা আমি পড়ছিলাম ক্লাস 5-এ সম্ভবত, যে কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি কোথায় ফিরে আসে? ভূপৃষ্ঠে ফিরে আসে। ওকে, সো তোমরা কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে। এক এক করে কিন্তু একটুখানি আগে ক্লাস শুরু করলাম, 10টা কোশ্চেন কিন্তু শেষ। তো তোমরা যারা আসো তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, যারা ক্লাসগুলো মিস করছে তাদেরকে ক্লাসগুলো যাতে জানতে পারে। ও, তো তোমরা দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ভূপৃষ্ঠে ফিরে আসে। ওকে, দ্রুত জানাও, দ্রুত দ্রুত দ্রুত। কোন প্রক্রিয়ার মাধ্যমে? আচ্ছা, ইমু আক্তার বলছে যে 10-এর ডি বাষ্পীভবন। বাষ্পীভবন, ওকে, তারপরে দেখি মৌমিতা মাসুদ বলছে 10-এর ডি বাষ্পীভবন। কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ভূপৃষ্ঠে ফিরে আসে? এটা কি বাষ্পীভবন? দেখি আমরা উত্তর কি হবে। মৌমিতা মাসুদ, নতুন একজন মানুষকে দেখছি, ওয়েলকাম তোমাকে। তারপরে দেখি আর কে কি আছে। আচ্ছা, আর মনে হয় কেউ কিছু লিখবে না, তাহলে আমি উত্তরটা বলি। আচ্ছা, এটা তো একটা ইজি একটা কোর্সেন। আমরা ছোটবেলায় যে পানি চক্র পড়েছি না, পানি চক্র, পানি চক্র, পানি চক্র কি হয়? হ্যাঁ, পানি চক্রতে পানি উষ্ণ হয়, ওটা উপরে উঠে যায়, আবার ওইটাতে বৃষ্টি হয়, ওইটা মানে পাহাড়ে পড়ে, আবার পাহাড় থেকে সমুদ্রে চলে আসে। এই যে একটা পানি চক্র, এই যে পানি চক্র, এই পানি চক্রের কথা যেখানে বলছে, তো এই পানি চক্র কি? এটা হচ্ছে বাড়িপাত অথবা বৃষ্টিপাত, দুইটাই উত্তর। এটা দুইটাই উত্তর। তোমরা বাষ্পীভবন বলছো 10-এর ঘ। বাষ্পীভবনটা কি বলতো? বাষ্প আকারে যেটা উড়ে যায়, তো উড়ে যায় সেটাকে আর ভূপৃষ্ঠে ফিরে আসে? হুম, বুঝতে পারছো আমার কথা? যেটা বাষ্পীভবন ওটা হচ্ছে বাষ্প আকারে উড়ে যায়। ওকে, তো উড়ে যাওয়া না, এখানে বলছে যে ভূপৃষ্ঠে ফিরে আসে। তো ফিরে আসার প্রক্রিয়াটা কোনটা? ফিরে আসার প্রক্রিয়াটা হলো বৃষ্টি অথবা বাড়িপাত। বাড়ি মানেই তো বৃষ্টি। ওকে, সো এটা মনে রাখবা। তারপরে দেখি যে কর্কটীয় উচ্চচাপ বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে? এটা এই প্রশ্নটা আমি একটু একটু আগে বলে আসলাম,
যে বায়ুর যে 3 প্রকার বায়ু আছে না, নিয়ত বায়ুর ভিতরে যে 3 প্রকার বায়ু আছে, ওকে, ওই বায়ুর ভিতরে একটা প্রশ্ন করছে এটা। ওকে, ওখানে বায়ু ছিল কি, অয়ন বায়ু ছিল, প্রত্যয়ন বায়ু ছিল, আরেকটা ছিল তোমার হচ্ছে মৌসুমী বায়ু। তার ভিতরে এখানে উত্তর আছে। তো দেখি এখানে কে কে উত্তর বলে। যে কর্কটীয় উচ্চচাপ বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? ওকে, তো তোমরা একটু কমেন্টে জানাও যে এটা আসলে কি হবে। এটা মনে হয় একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু অনেকে পারবে আমি জানি। এটা অনেক ট্রিকি একটা কোশ্চেন, বাট পারবে, কিছু কিছু লেজেন্ড আছে ওরা পারবে আমি জানি। তো দেখি কারা সেইগুলো। দেখি 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 কর্কটীয়। আচ্ছা, ইমু আক্তার বলছে যে ক, উত্তর পূর্ব অয়ন বায়ু। আচ্ছা, তারপরে দেখি কি আছে। উত্তর পূর্ব অয়ন বায়ু, ওকে। আর কেউ কোনো কমেন্ট করবে না নাকি? ওকে, তাহলে আমরা দেখি ওটার উত্তর কি হবে। আচ্ছা, ইমুরটা ঠিক আছে, এটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু। তাহলে উত্তর, আমি একটু আগে বলছিলাম যে অয়ন বায়ু হচ্ছে 2 প্রকার। একটা হলো অয়ন বায়ু, এই দেখো খুবই সহজভাবে বুঝবে, আমি কিন্তু বারবার তোমাদের বলছি অয়ন বায়ু হচ্ছে 2 প্রকার। ওকে, অয়ন বায়ুর সাথে সবসময় কি থাকবে, উত্তর থাকবে আর দক্ষিণ থাকবে। এটা সব বায়ুর সাথে, এটা পশ্চিমা বায়ুর সাথে, এটা অয়ন বায়ুর সাথে, সব বায়ুর সাথে। এবং এই দুটার মধ্যে কমন হচ্ছে পূর্ব। অয়ন বায়ু হলে পূর্ব আর পশ্চিমা বায়ু হলে পশ্চিম। ওকে, তাহলে উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। এবার যেটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু নিরক্ষীয় প্রদেশের ভিতরে আসে, এটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু। ওকে, আশিক বলছে 11 ক। ওকে, আশিক, ইমু, তোমাদেরটা ঠিক আছে। পরে দেখি, এটাও এই কোশ্চেনটা একটু আগে বলে আসলাম। ওকে, একটু আগে পারা উচিত, বুঝতে পারছো? তোমাদের অবশ্যই পারা উচিত যে ভূমির বন্ধুরতা। বন্ধুরতা কি? এ বন্ধু মানে কিন্তু ফ্রেন্ড না। ওকে, মোর দেন ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এসব ফ্রেন্ড না। এই ফ্রেন্ড মানে হলো উঁচু নিচু। ওকে, উঁচু নিচু। সো এই তোমাদের এখানে বলতে হবে যে ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয়, এই বৃষ্টিপাতকে কি বৃষ্টিপাত বলা হয়? তোমাদের পারা উচিত অবশ্যই, আমি মনে করি। সকলে উত্তর ওরাধুরা কমেন্ট করে এটা জানাও যে ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কোন বৃষ্টিপাত বলা হয়, বলো। এটা না পারলে মাইক দেব। ওকে, এটা না পারলে তোমাদের মাইক দেবো, কিন্তু বলে দিলাম। এটা কিন্তু অনেক ইজি একটা কোশ্চেন। ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত তৈরি হয়, বন্ধুরতা মানে আমি বলে দিয়েছি উঁচু নিচুর কারণে। এবার বলো। আচ্ছা, ইমু আক্তার বলছে 2 শৈলক্ষেপ বৃষ্টিপাত। আচ্ছা দেখি, তারপরে দেখি দেখি কে কি লেখে। ভূমির বন্ধুরতার কারণে, বন্ধুরতা মানে হচ্ছে উঁচু নিচুর কারণে যে বৃষ্টিপাত তৈরি হয় সেটাকে কি বলা হয়? আচ্ছা, আমরা সময় নষ্ট না করি, দেখি কি উত্তর হবে। ওকে, সো এটা হচ্ছে সমতল। ওকে, এটা হচ্ছে মালভূমি 500 মিটার উপরে, এটা 1000 বা 600 মিটার উপরে পাহাড় বা পর্বত। ওকে, তো বাতাস এমনি যাচ্ছে, এই পাশটা যাচ্ছে, মনে করো বাতাস আপন প্রবাহে গান গাইতে গাইতে বাতাস যাচ্ছে। হঠাৎ এখানে যে পাহাড়টা রয়েছে এখানে যে আঘাত করলে, আঘাত করার পরে উপরে উঠে গেল, এই জায়গায় যে মেঘটা হচ্ছে এখান থেকে বৃষ্টিপাতটা হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ, শৈলত মানে আমি একটুখানি বললাম যে শৈল মানে হচ্ছে পাহাড়। ওকে, তাহলে পাহাড় পাহাড় পাহাড়ের পর যে বৃষ্টিপাতটা হয় বা পাহাড় এর বাধার কারণে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এবং এটা ভূমির বন্ধুরতা মানে উঁচু নিচুর কারণে হয়ে থাকে। কি হয়? উঁচু নিচুর কারণে হয়ে থাকে। ওকে, তো মৌমিতা আক্তার, ওকে, সরি মৌমিতা মাসুদ, খুব সুন্দর একটা নাম। সো তোমাদের তো এইটা অনেকে হয়তো মজার মজার ভিডিওর মাধ্যমে জানতে পারছো যে আমাদের মাত্র 100 টাকা, এটা কিন্তু ঈদ বোনাস। আমি তোমাদের আগেই বলছি এই কোর্সটা ছিল হয়তো 1500 কি সামথিং এরকম ছিল, কিন্তু সেখান থেকে মাত্র 100 টাকায়, কত? মাত্র 100 টাকা, $100 কিন্তু 100 টাকা দিয়ে তোমরা এই কোর্সটা কিনতে পারবে। এবং এখানে
আমি যেভাবে ক্লাস নিচ্ছি তার থেকে ভালো ক্লাস যারা নেয়, সবাই যারা আছে আমরা সবাই মিলে কি করবো, এইচএসসি 25-26 সবাই করতে পারবে। স্পেশালি এরা কি হবে, তোমাদের যে কোশ্চেন গুলো আছে মানে কয়েকদিন আগে যে মডেল টেস্ট গুলো হয়ে গেল, টেস্ট পেপার গুলো হয়ে গেল, সেগুলো সলভ করা হবে। ওকে, তাহলে এটা হলো টেস্ট পেপার সলভ। ওকে, তো তোমরা যারা আসো এখানে জয়েন করতে পারো, তাহলে তোমাদের কি হবে, ছোট ছোট যে ভুলগুলো পরীক্ষার আগে কি হয়, ছোট ছোট ভুলগুলো চোখে বাঁধে না। তো এখান থেকে আমরা, তোমরা যখন আসবে, আজকের কিছু কিছু কোর্সে তো দেখছো কেমন, যেগুলো মানে চোখে বাঁধছিল না, কিন্তু ক্লাস করার পরে চোখে বাঁধছে, তো এরকম চোখে বাঁধবে আশা করছি। আচ্ছা, তারপরে চলে যায় যে কুমেরু, এটা কিন্তু ভুলে যেও না, একটা হচ্ছে সুমেরু, একটা হচ্ছে কুমেরু। এখানে কি বলছে যে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলা হয়, একটা হচ্ছে কুমেরু অঞ্চল, আর কুমেরু বৃত্ত, একটা হচ্ছে কুমেরু বিন্দু, দুইটা কিন্তু আলাদা জিনিস। কুমেরু বৃত্ত হচ্ছে পুরোটা, আর বিন্দু মানে একবার প্রথম অথবা শেষ স্তরটা। সো এই দুইটার ভিতরে যে প্রসারিত যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাকে কি বলা হয়, দেখে এটা কে কে পারে। এটা কিন্তু অনেক ইজি একটা কোশ্চেন, এবং আমি মনে করি তোমাদের সকলে পারা উচিত। তো তোমাদের কমেন্ট গুলো আমি দেখবো এখন, দেখি কে পারে এটা। কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলা হয়। ওকে, তো দেখি কে কি কমেন্ট করে। এখানে রয়েছে উষ্ণ নাতিশীতোষ্ণ, দক্ষিণ নাতিশীতোষ্ণ, উত্তর হিমমন্ডল এবং রয়েছে দক্ষিণ হিমমন্ডল। তো দেখি তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানাও যেটার উত্তর আসলে কি হবে। আচ্ছা, ইমু আক্তার বলছে 13B দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল। ওকে ইমু, তারপরে আমরা দেখি কে কে বলছে। আর কোথায় সবাই, তোমরা যারা আগে কমেন্ট করছিল তারাও দেখছি নেই, নতুন কাউকে পাচ্ছি না, এমন করলে তো হবে না। সকলে একটু ক্লাসে মনোযোগ দাও, তাহলে ক্লাসটাও করতে মজা পাবে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে। ওকে, তো একটু দ্রুত জানাও যে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাকে কি বলা হয়। দেখি দেখি দ্রুত দ্রুত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কোশ্চেনে চলে আসি। এখানে কি আসলে তোমাদের দুইটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ সুমেরু এন্ড হোয়াট ইজ কুমেরু। সুমেরু, সুমেরু, আরটা হচ্ছে হোয়াট ইজ কুমেরু। কুমেরু, কুমেরু। ওকে, তো সুমেরু আসলে কোথায় থাকে, সুমেরু থাকে হচ্ছে উত্তর অঞ্চলে, নর্থে থাকে। ওকে, আর সাউথে কি থাকে, সুমেরু থাকে এই যে সাউথে যেটা থাকে সেটা হচ্ছে কুমেরু। তাহলে উত্তরে থাকে সুমেরু আর দক্ষিণে থাকে হচ্ছে কুমেরু। তাহলে এই প্রশ্নের সাথে সাথে দুইটা প্রশ্ন দেখো কাটা, কোনটা, কুমেরু যেহেতু বলেছে উত্তর, মানে যেটা উত্তর আছে এইটা কাটা, এইটা কাটা। এবার দুইটা প্রশ্ন থাকে, এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ আর একটা হচ্ছে দক্ষিণ হিমমন্ডল। ওকে, এই দুইটার মধ্যে কোনটা হবে। আচ্ছা, তোমার একটা জিনিস বলতে হবে, কুমেরু আসলে কোথায় থাকে। কুমেরু যদি তুমি এই পৃথিবী দেখো, তাহলে কুমেরু এই জায়গায় থাকে না, এই জায়গায়। আচ্ছা, এইটা কি নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল তো এইটা, এইটা তো নাতিশীতোষ্ণ, যেটা বাংলাদেশ আমরা অবস্থান করছি এই জায়গাটায়, এই তো নাতিশীতোষ্ণ অঞ্চল, তাই না। এটা তো নিরক্ষীয় অঞ্চল, তো এইটা তো না, এইটা রে বাবা, এইটা হচ্ছে মেরু অঞ্চল। এটা কি বলা হয়, মেরু অঞ্চল। তো এইটা কুমেরু আর এটা সুমেরু, তো এখানে তাহলে কি হবে, দক্ষিণ হিমমন্ডল। এই খ নম্বর হবে উত্তর। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, আশা করি আমার কথা বুঝতে পারছো যে মেরু দুই প্রকার, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরুকে বলা হয় সুমেরু, ভালো মেরু, আর দক্ষিণ মেরু যেটা সেটাকে বলা হয় কুমেরু। ওকে, তো কুমেরু হচ্ছে, আর এই হিমমন্ডল এটা হচ্ছে দক্ষিণ হিমমন্ডল। এই কারণ এই জায়গায় সাধারণত সবসময় কি থাকে, বরফ জমে থাকে। পরের প্রশ্ন দেখি যে চাপ বলয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। এইটা আরেকটা ট্রিকি কোশ্চেন, বেশিরভাগ লোক দেখেই উড়াধরা কমেন্ট করবে, কিন্তু দেখবে যে ভুল হয়ে গেছে। তো দেখি আসলে কে কি বলে। চাপ বলয়কে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়, চাপ বলয়। ওকে, চাপ বলয় একই। তো দেখি যে চাপ বলয়কে আসলে কয় ভাগে ভাগ করা যায়, দেখি কে কি বলে। এটা আসলে আমার মনে হয় অনেকে কনফিউজ করে দেবে যে চাপ বলয়কে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়, দেখি কে কি বলে।
একটু দ্রুত কমেন্ট করে জানাও যে চাপ বলয়কে, চাপ বলয় যেটা আছে সেটাকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। মিম নতুন একজন মানুষ পেলাম, তিনি এসে বললেন যে ক নম্বর ভিনি ভিডি ভিসি। ওকে, চাপ বলয়কে তিনি বলছে যে 2 ভাগে ভাগ করা যায়, আসলে কি? তারপরে দেখি আর কে কি আছে। কোথায় গেলে তোমরা সবাই? একটু দ্রুত কমেন্ট করে জানাও কি হবে। ইমু বলছে যে 14 ক, কি ব্যাপার? এটা দেখছি কঠিন প্রশ্নটা পারছে, এটা কি উত্তর জেনে গেছে নাকি আগে? আর দেখি আশিক কোথায়? আসিফ, মৌমিতা, তোমরা কোথায় গেলে সবাই? দ্রুত একটু জানাও যে চাপ বলয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা দেখি। ওকে, তোমরা যারা বলেছো তোমাদেরকে আসলে অনেক কংগ্রাচুলেশন। এটা খুবই সিম্পলি ভাবে বলছে, চাপ বলয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। প্রধানত তখন বলবে তখন আসলে 2 ভাগে, 2 ভাগে। ওকে, এক ভাগ হচ্ছে উচ্চ চাপ, উচ্চ চাপ, আরেকটা হলো নিম্নচাপ। কি চাপ? এই নিম্নচাপের কারণে কিন্তু ঝড় বৃষ্টি টর্নেডো সবকিছু এই নিম্নচাপের কারণে হয়ে থাকে। ওকে, এইবার তোমরা হ্যাঁ আসিফ 14 গ, এই যে আসিফ কট খেয়ে গেছে, বুঝতে পারছো? আমি তো জানি যে এটা কেউ না কেউ একটা কট খাবেই, এবং কটটা খেলো আসিফে খেলো। এটা চাপ বলয় প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। আসিফ, একটা হলো উচ্চচাপ, একটা হচ্ছে নিম্নচাপ। ওকে, তো এই বায়ু সবসময় বায়ুর প্রধান ধর্ম কি জানো? যে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে বায়ুর একটা ধর্ম। পানির ধর্ম হলো যে বেশি পানি থেকে কম পানি যেদিকে সেদিকে চলে যাওয়া। ওকে, তো এক জিনিসের একটা ধর্ম রয়েছে, বায়ুর ধর্ম হলো উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানে প্রবাহিত হওয়া। তো পরেরটা দেখি যে ঘূর্ণিঝড় শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ঘূর্ণিঝড় শব্দ, ঘূর্ণিঝড় শব্দের কিন্তু এক দেশে এক রকম নাম। যেমন তুমি যদি যুক্তরাষ্ট্রে যাও তাহলে ঘূর্ণিঝড় শব্দের নাম হলো, এটাকে কি বলে? হ্যারিকেন, হারিকেন। ওকে, ইংল্যান্ডের ফুটবলার হারিকেন আছে না, ওইরকম একটা নাম। তো ঘূর্ণিঝড় শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এখানে অনেকগুলো শব্দ আছে, তো দেখি কে কি বলে। দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে ঘূর্ণিঝড় শব্দটি কোন শব্দ থেকে এসেছে। যারা একটু পড়েছে এই প্রশ্নটা আমি মনে করি তারা জানবে, যারা পড়েনি তারা হয়তো দেখে বুঝতে পারছে যে কোনটা উত্তর হবে। আচ্ছা, ইমু আক্তার বলছে যে ক, কাইক্লোস। ওকে, তারপরে দেখি ঘূর্ণিঝড় শব্দটি এসেছে কোন শব্দ থেকে? আচ্ছা, মিম ইসলাম সরি, ও বলছে যে টর্নেডো। দা, একটা ভিন্ন উত্তর পেলাম, ও বলছে টর্নেডো। ওকে ওকে ওকে, তারপরে দেখি সবাই দ্রুত কমেন্ট করো। অন্তরা অনেকক্ষণ পরে উত্তর দিচ্ছে, সে বলছে যে কাইক্লোস। ওকে, অন্তরা, ইমু, ঠিক আছে, মিম, তারপরে আর দেখি কে কি বলে। আমাদের গ্রুপে ছেলেদের সঙ্গে তুলনামূলক অনেক কম দেখি, এবং থাকলে হয়তো অনেকে কমেন্ট করতে চায় না, কেন জানি না। তারা কি আসলে ভয় পায় নাকি? মেয়েরা সব ফাটিয়ে দিচ্ছে, ছেলেরা কি করছে বুঝলাম না। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা দেখে কি হবে। উত্তরটা হলো কাইক্লোস। ওকে, তো যারা বলেছে তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন। এবং একজন বললো যে মিম ইসলাম, ও বলছে টর্নেডো। ওকে, টর্নেডো। তো ওর এই টর্নেডোর সাথে আমি একটা কথা মনে পড়ে গেল যে টর্নেডো আর ঘূর্ণিঝড় এই দুটোর মধ্যে পার্থক্য কি? ঘূর্ণিঝড় এবং টর্নেডোর ভিতরে পার্থক্য কি? তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে ঘূর্ণিঝড় যেটা আছে এটা সৃষ্টি হয় কোথায় জানো? এটা সৃষ্টি হচ্ছে সমুদ্রে সৃষ্টি হয়, এবং এটা যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে। এটা সমুদ্র হয়ে সমুদ্রে শেষ হয়ে যেতে পারে, অথবা সমুদ্র হয়ে ভূপৃষ্ঠে যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে। কিন্তু এই টর্নেডোর সৃষ্টি হয় কোথায় জানো? এই টর্নেডোর সৃষ্টি হয় সাধারণত যে মানে ভূপৃষ্ঠে সৃষ্টি হয়। তোমরা আমেরিকান একটা মুভি আছে টর্নেডো নামে একটা মুভি আছে, ওইটা মাঝে মধ্যে মানে দেখবা, ওখানে বুঝতে পারবা যে মনে করো যে ক্ষেত আছে, ক্ষেতের পাশে এক জায়গায় টর্নেডো সৃষ্টি হয়ে গেছে, ওখানে নায়ক যাচ্ছে টর্নেডোর সাথে মানে ঘোরার চেষ্টা করছে পরীক্ষার মাধ্যমে। তো এরকম এই টর্নেডো আর ঘূর্ণিঝড়ের মধ্যে পার্থক্য এটাই যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তোমার সমুদ্রের ভিতরে, আর টর্নেডোর যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে। ওকে, সো এই দুইটা বেসিক পার্থক্য মনে রাখতে পারো।
তারপরে কি বলছে যে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় রয়েছে। এটা এটা মানে যারা এইচএসসি তে রয়েছে তাদের কাছে একটা বাচ্চামো প্রশ্ন আসে না, ওই বাচ্চামো একটা করছেন যে নিরক্ষের উভয় পাশে 5 থেকে 10, এটা দিলে তার কোনো কথাই থাকে না। এমনি নিম্নচাপ বললে মানুষ বুঝে যায় যে কি উত্তর হবে, 5 থেকে 10 বললে তার কোনো উত্তরই থাকে না। তো এটা আমি মনে করি সকলের পারা উচিত। একটু দেখি, আসিফ আসিফ নিয়মিত উত্তর দিয়ে যাচ্ছে, আসিফকে আসলে অসংখ্য ধন্যবাদ। ও একাই দেখছি অন ম্যান আর্মি হয়ে লড়ছে এতগুলো মেয়ের সাথে। সো ঠিক আছে আর আসিফ, তুমি এভাবে লড়ে যাও শেষ পর্যন্ত। সো এটা দেখি কে কি বলে। ইমো আক্তার বলছে যে ক নিরক্ষীয় নিম্নচাপ। আচ্ছা দেখি তারপরে কে কি বলে। মিম ইসলাম বলছে যে ওকে ভাইয়া নিরক্ষীয় নিম্নচাপই হবে। তাই কি? আচ্ছা দেখি পরে কে কি বলে। এটা দ্রুত কমেন্ট করো। আচ্ছা অন্তরা বলছে যে 16 ক কি রে, এটা সব একই উত্তর দিচ্ছে কেন? এটা কি আগের থেকে বুদ্ধি বাতালে নাকি? আর কেউ আছে দেখি, বলছে নিরক্ষীয় নিম্নচাপ। তাই কি? দেখি আসলে। এই তো আমি আসিফের প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আসিফও বলছে যে 16 ক। ওকে আসিফ, ঠিক আছে ভাইয়া, তোমাদের সকলেরটাই ঠিক আছে। এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ। আমরা চাপ বেলায় দেখছি যে নিরক্ষীয় নিম্নচাপ, তারপরে হচ্ছে কি নাতিশীতোষ্ণ উচ্চচাপ যেটা আছে, তারপর হচ্ছে তোমার কুমেরু বা সুমেরু নিম্নচাপ, এরকম যেগুলো আছে উচ্চচাপগুলো আছে সবগুলোকে এরকম ভাগ করা হয়। তার ভিতরে নিরক্ষীয় অঞ্চলে যে 5 থেকে 10 ডিগ্রি অঞ্চলের মতো যেটা রয়েছে এটাকে আমরা বলবো যে নিরক্ষীয় নিম্নচাপ। ওকে, তো কথা না বলায় পরের প্রশ্নে যাই। বায়ুতে কিসের উপস্থিতিতে বায়ুর আর্দ্রতা বলা হয়? একটু আগে বলেছি, কিন্তু অবশ্যই পারা উচিত। তোমরা সকলেই পারবা, যারা আসো আমি মনে করি এই প্রশ্নটা সকলেই পারবা যে বায়ুতে কিসের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলা হয়, বলো। এবং দেখেই বোঝা যাচ্ছে এখানে যা আছে তার সাথে মানে ওদের ফাইট করার মতন শুধু একজনই আছে, তো অবশ্যই পারা উচিত আমি মনে করি। বায়ুতে কিসের উপস্থিতিতে বায়ুর আর্দ্রতা বলা হয়? এবং পাশে একটু কমেন্ট করে দেখবা, একটু আগে বলে দিচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নামটা একটু বলবা। ওকে, ইমু আক্তার বলছে যে ক জলীয় বাষ্প। ওকে, তারপরে দেখি পরে কে কি বলে। মিম ইসলামও একই কথা বলছে। আচ্ছা ইমুর সাথে মিম দুজনে দেখে একসাথে আসছে, একসাথে উত্তর দিচ্ছে, একসাথে সঠিক উত্তর বলছে, কারণ কি? আবার অন্তরেও দেখছি তাদের সাথে রয়েছে। ওকে ওকে ওকে, তারপর দেখি আরো অনেকে ক্লাস করছে কিন্তু তারা কমেন্ট করছে না। কমেন্ট করার দরকার নেই, তোমরা যদি চাইলো তোমরা হচ্ছে নোট ডাউন করে রাখো। ওকে, তারপরে দেখি আর কোথায় সবাই গেল, কোথায় নিয়মিত যারা তারা তাদেরও অনেকে পাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা প্রশ্ন দেখি উত্তর কি হবে। এটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলা হয়? বায়ুর আর্দ্রতা। তাহলে কি জলীয় বাষ্প। ওকে, বায়ুতে 0.41% জলীয় বাষ্প থাকে। কত পার্সেন্ট? 0.41% জলীয় বাষ্প থাকে। এবং এই জলীয় বাষ্প পরিমাপের, এই বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রকে বলা হয়েছে হাইগ্রোমিটার। একটু আগে আমি বললাম যে হাইগ্রোমিটার। তোমাদের কিন্তু একটা প্রশ্নের ভিতরে আরো 4টা প্রশ্ন নিয়ে চলে আসছে, বুঝতে পারছো? তো এরকম মজার মজার ক্লাস আসলে সবগুলো পেইড বেসে করানো হয়। ওকে, তো তোমাদের আমাদের যে পেইড ব্যাচ গুলো আছে, এক্সট্রা কোর্স আছে বা আরো যেগুলো আছে, স্বপ্নপূরণ ব্যাচ, অলরাউন্ডার ব্যাচ, তো তোমরা চাইলে এখানে যুক্ত হতে পারো। এখানে তোমাদের এর থেকে সুন্দর সুন্দর ভাবে বিভিন্ন টেকনিক খাটিয়ে আসলে ক্লাসগুলো করানো হয়, যাতে করে তোমরা মানে পরীক্ষার আগে একবার চোখ বলেই 90% সমস্যার সমাধান হয়ে যায়। ওকে, তো বুঝতে পারছো যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি থেকে বা কি বলা হয়? বায়ুর আর্দ্রতা বলা হয়। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে 0.41%, এবং এই যে বায়ুর যে জলীয় বাষ্প এই আর্দ্রতা পরিমাপের যে যন্ত্র এটাকে বলা হয়েছে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন দেখি, কোনটি জলীয় বাষ্পের উপাদান নয়? ইজি একটা প্রশ্ন। তাহলে মানে 3টা জলীয় বাষ্পের উপাদান, একটা উপাদান নয়। এখন বলতে হবে কোনটা উপাদান নয়, কোনটা উপাদান নয় আসলে, বলো দেখি। এই শেখ সাদি আর ব্যারোমিটার, মিম ইসলাম সবাই একই বারবার ভুল করছো কেন? আর্দ্রতা পরিমাপের জন্য কি ব্যারোমিটার, বায়ু চাপ পরিমাপের জন্য হচ্ছে ব্যারোমিটার, আর আর্দ্রতা পরিমাপের জন্য হচ্ছে হাইগ্রোমিটার। তোমাদের আমি আর কতবার বোঝাবো বলো তো? তোমাদেরকে মাইট দেবো নাকি আমি? আছি বাবা চালাক আছে, ওর কমেন্ট ডিলিট করছে। আচ্ছা ডিলিট করার দরকার নেই, তোমরা শেখো। ওকে,
শিখো শিখো শিখো। শেখ সাদি ভাইয়া তোমাকে ওয়েলকাম। ওকে, তাহলে ব্যারোমিটার, আমি তোমাকে বারো বলছি বায়ু চাপ। ওকে, বায়ু চাপের জন্য যেটা আছে এটা হলো ব্যারোমিটার, এটা ব্যারোমিটার, ব্যারোমিটার। ওকে, আর বায়ুর আর্দ্রতা যেটা আছে, আর্দ্রতা, এটা হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। তো এগুলো একটু নোট ডাউন করে রাখবা। ওকে, নোট ডাউন করে রাখবা, যখন ভাইয়া পরে আবার জিজ্ঞেস করবে তখন আবার বলবা। আচ্ছা, 18 অনেকে বলছে যে গ অক্ষাংশ, ইমু, মিম, অন্তরা সকলেই বলছে যে 18 গ। ওকে, আসিফ ওকে, শেখ সাদি কোথায় গেল, আরো যারা আছে তারা সব কোথায় গেল দ্রুত একটু জানাও। যারা নিয়মিত, এরাই দেখে নিয়মিত কমেন্ট করছে, নতুন কাউকে পাচ্ছি না, এটা কেন? সকলে একটু দ্রুত কমেন্ট করো, নিজের ভুলগুলো জানার চেষ্টা করো, যদি সঠিক হয় কনফিডেন্স লেভেলটা বাড়াও। এটা হচ্ছে এই লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য, বুঝতে পারছো? সো তোমরা ভুল হোক, অনেকে ভুল হচ্ছে, বাট নট এ প্রবলেম, ভাইয়ের কাছে ভুল হলে কোনো ব্যাপার না, কিন্তু পরীক্ষার খাতায় ভুল হলে কিন্তু বিপদ। ওকে, তো দেখি কি আছে। হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশ। আচ্ছা, মনে রাখতে হবে জলবায়ুর দুইটা বিষয়, একটা হচ্ছে জলবায়ুর উপাদান, একটা হচ্ছে জলবায়ুর নিয়ামক। ওকে, তো জলবায়ুর উপাদান যেগুলো আছে এগুলো প্রত্যক্ষভাবে সম্পর্কিত, প্রত্যক্ষ মানে কি সরাসরি সম্পর্কিত। ওকে, আর যেগুলো নিয়ামক আছে এগুলো পরোক্ষভাবে সম্পর্কিত। নিয়ামক কোনগুলো? যেমন আছে তোমার হচ্ছে অক্ষাংশ আছে, তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আছে, পাহাড়ের অবস্থান আছে, ভূভাগের অবস্থান আছে, সমুদ্রের চাপ আছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে নিয়ামক, এগুলো জলবায়ুর ক্ষেত্রে পরোক্ষভাবে সাহায্য করে। কিন্তু জলবায়ুর উপাদানের ভিতরে যেগুলো আছে প্রত্যক্ষভাবে সাহায্য করে সেগুলো রয়েছে বায়ু চাপ রয়েছে, বায়ুর আর্দ্রতা রয়েছে, বায়ু তাপ রয়েছে। ওকে, এইগুলো তো তোমরা এভাবে মনে রাখতে পারো। পরের প্রশ্ন দেখি যে, তোমাদেরকে এই বিষয়ে আমি বলছিলাম একটু আগে, যে এই যে বিষয়টা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের স্বপ্নপূরণ ব্যাচ, তোমরা যারা এখানে এইচএসসি 25, 26 বা যাই থাকো, ডাজেন্ট ম্যাটার, তোমাদের সকলের আলটিমেট, বেশিরভাগই আলটিমেট বলবো না কারণ এক একজন এক এক উদ্দেশ্য থাকে, তো বেশিরভাগ উদ্দেশ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চাও তোমরা এক ধাপ নিজেদেরকে এগিয়ে রাখতে, এই আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে বাংলা ক্লাস 40টি, ইংলিশ ক্লাস 40টি এবং জিকে ক্লাস 40টি, এবং এই যারা ক্লাসগুলো নেয় তারা সবগুলো হাই এক্সপিরিয়েন্স। ওকে, অনেক দিন ধরে ক্লাস নিতে 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 মানে বলে দেয় যে 10টার ভিতরে 5টা আসবে, দেখা গেলো 5টা থেকে 6-7টাও কমন পড়ে যায় মাঝে মধ্যে। ওকে, সো তোমরা এই যে এক্সপিরিয়েন্সের একটা মূল্য সবসময় আছে, এবং এটা তোমরা মাত্র 3500 টাকায় কিনতে পারো। ওকে, এখানে সর্বমোট ক্লাস রয়েছে 120টি, ফাইনাল মনিটর 20টি এবং এক্সাম রয়েছে 60টি। ওকে, তো তোমরা এই যে হটলাইন আছে তোমরা এখানে যোগাযোগ করো। এছাড়াও যারা গ ইউনিটে আছো তাদের জন্য রয়েছে, তাদেরও সেম কোর্স। তোমরা যেহেতু বেশিরভাগ খ ইউনিটে, তাই তোমাদেরকে এ বিষয়ে প্রাধান্য দিলাম। পরে দেখি আমাদের রয়েছে মডেল টেস্ট ব্যাচ। ওকে, যারা এসএসসি স্পেশালি 25 কিন্তু 26ও করতে পারবে, তাদের জন্য রয়েছে এটা। সো এখানে টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক কোশ্চেন 26টি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ বুস্টার 10টি এবং ফাইনাল মডেল টেস্ট আছে 13টি, এবং এটা মাত্র 6500 টাকায়। ওকে, সো তোমরা এই কোর্সগুলো, তোমাদের কাছে অনুরোধ যে এই কোর্সগুলো কিনো। ওকে, নিজেদের ভালোর জন্যই কিনো, কারণ তোমরা তো ক্লাসগুলো করছো, বুঝতে পারছো যে অনেক সমস্যাগুলো আস্তে আস্তে উঠে আসছে, তো তোমাদের কাছে বলবো এগুলো কিনতে পারো। আচ্ছা, দেখি পরের প্রশ্ন কি আসছে, যে দুটি চাপ বলয়ের উপর ভিত্তি করে পৃথিবীতে কয়টি চাপ বলয় রয়েছে? এটা আরেকটা ট্রিকি কোশ্চেন। ওকে, এটা আরেকটা ট্রিকি কোশ্চেন, আমি এই জন্য বললাম কারণ এরকম রিলেটেড একটা প্রশ্ন আগে করছিলাম, বাট সেম বাট ডিফারেন্ট। ওকে, দেখে কে বুঝতে পারে যে এটা কতটা ডিফারেন্ট। দেখি উড়াধুরা কমেন্ট করো, ক্লাসটা দ্রুত শেষ করে দেবো রোজা থেকে। তোমাদের হয়তো ক্লাস করতে ভালো লাগছে না, অনেকে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ক্লাস করছো, আমার অবস্থাও সেম। ওকে, তো দেখি। আচ্ছা, ইমু আক্তার বলছে যে ইমু আক্তার, ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। আমি তো ভাবলাম যে ক খ গ ঘ 4 পর্যন্ত আছে, 7 কোথায় পেল? আচ্ছা 7, তাই তো। আচ্ছা, পরে দেখি কে কি বলে। দ্রুত কমেন্ট করো। তোমাদের অনেক ফ্রেন্ড আছে যাদেরকে যারা হয়তো ক্লাসে থাকতে পারেনি, আমার মতো যারা ঘুম প্রেমী আছে হয়তো ঘুমের কারণে আসতে পারেনি, তো তোমরা তাদেরকে অনেক হয়তো কোচিং এ গেছে বা বিভিন্ন জটিলতার কারণে হয়তো ক্লাসটা করতে পারেনি। তোমরা তো দেখছো ক্লাসটা কেমন হচ্ছে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডের এখনই মেনশন দিয়ে রাখতে পারো, তার হয়তো পরে এসে ক্লাসটা করে নিতে পারে। ওকে, সো পরে দেখি কে কি বলে। মিম ইসলাম,
ইনি বলছেন যে ঘ 7 প্রকার, আসলে কি? আচ্ছা দেখি কি ভাই। আমাদের জনবল আর কোথায়? আমাদের জনবলগুলো কোথায়? আমাদের ছেলেগুলো আবার হারিয়ে যাচ্ছে কেন? অন্তরা শেখ না, সরি, অন্তরা আক্তার, ও বলছে যে 19-এর ঘ 7। কি ব্যাপার, এরা সবাই একরকম উত্তর দিচ্ছে কেন? এরা তিনজন কি বেস্ট ফ্রেন্ড নাকি? আসিফ শোনা এসে বলছে যে 4, 19-এর খ 4 প্রকার। ওকে, তারপরে দেখি আর কে কি বলে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি এর উত্তর কি হবে। এর উত্তর হবে হলো 7 প্রকার। কি রে আসিফ? এর উত্তর হবে হচ্ছে 7 প্রকার। ওকে, একটা হচ্ছে এখানে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ, মাঝখানে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ, দুই পাশে উচ্চচাপ, উপরে আবার নিম্নচাপ। ওকে, তাহলে কয়টা হয়? 3, 3, 6 আর 7। হ্যাঁ, 7টাই আছে, তাহলে 7 প্রকার। ওকে, তাহলে মনে রাখবা যে দুটি চাপ বলয়ের উপর, দুটি চাপ বলয় মানে কোনটা বলতো? একটা হচ্ছে উচ্চচাপ, একটা হচ্ছে উচ্চ চাপ, একটা হচ্ছে নিম্ন চাপ। এই উচ্চচাপ রয়েছে 4টি আর নিম্নচাপ রয়েছে 3টি। তাহলে কয়টা হয়? 4 আর 3, 7টি। ওকে, তারপর করে দেখি যে উত্তর মেরুর উচ্চচাপ অঞ্চলকে কি বলা হয়। এইটা যদি না পারছো তোমরা, তোমাদের কিন্তু বিবাদ আছে। আগে বলছি উত্তর মেরুর উচ্চচাপ, এখানে দুইটা কথাই এই আনসারটা শেষ। একটা হচ্ছে উত্তর মেরু, আমি একটু আগে বলছিলাম, একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ। নর্থে যেটা আছে সেটা হচ্ছে সুমেরু, সাউথে যেটা আছে সেটা হচ্ছে কুমেরু। এই দুইটা যদি জানো, একটা শেষ, আরেকটা হচ্ছে উচ্চচাপ, এটা জানলে আরেকটা শেষ। অ্যান্সার তুমি বলে দাও এবার। আমার এটা সবারই পারা উচিত আমি মনে করি, যে উত্তর মেরুর যে উচ্চচাপ অঞ্চলকে কি বলা হয়। যদি ভুল করছো এইবার, আমি কিন্তু সব বলে দিছি ডিটেলসেও। একটাও যেন আমি ভুল না পাই এই অ্যান্সারে। বুঝতে পারছো? বিশের ক একজন বলছে যে সুমেরু উচ্চচাপ। ঠিক আছে, পরে দেখে কে কি বলে। ইমু আক্তারও বলছে একই, 20-এর ক। ঠিক আছে, তারপর দেখি। যদি ভুল বলছো, একজনও যদি লাইন চ্যুত হয়েছে এইবার, সব করে দেখো কি করি আমি তোমাদের। দ্রুত বলো, আর কোথায় সবাই? আসিফ লাইনে চলে এসেছে। আসিফও বলছে যে হ্যাঁ 20-এর ক। ঠিক আছে, তারপর দেখি কে কি বলে। আর বোধহয় কেউ কিছু বলবে না, সবাই লজ্জা পাচ্ছে। সো আমরা দেখি যে উত্তর কি হবে। উত্তর মেরুর উচ্চচাপ, একটা মনে রাখবা যে উত্তর মেরু যেটা আছে সেটা হচ্ছে সুমেরু। তাহলে বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, সবগুলোই বাদ, একটা দিলে সবগুলোই বাদ। এটা উত্তর। শুধুমাত্র উত্তর মেরু যেটা আছে সেটা হচ্ছে সুমেরু, যেটা দক্ষিণ মেরু সেটা হচ্ছে কুমেরু। তুমি যদি এই একটা সিক্রেট জানো রে ভাই, তোমার সব প্রশ্ন একটা সলভ হয়ে গেছে। মানে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো তুমি পরবর্তী প্রশ্ন তো সলভ করতে পারবে না। ওকে, ও মিম ইসলাম বলছে যে 20-এর ক। ঠিক আছে, তোমরা যারা উত্তর দিচ্ছ নিয়মিত, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রশ্ন যদি একজনেরও ভিন্ন হইতো কি করতাম? তোমরা তো আমার সব ভালোবাসার লোক, তোমাদের কি বলবো আমি। এবার বলো যে খামসিন শব্দের অর্থ কি? বলো খামসিন। আমরা দেখছিলাম যে মৌসুমী বায়ু 2 প্রকার আছে না, একটা হচ্ছে কি, এগুলো নোট ডাউন করে রাখবা কিন্তু, বলে দিলাম। মৌসুমী বায়ু হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো উষ্ণ। উষ্ণ মানে কি? গরম, গরম বায়ু, উষ্ণ মৌসুমী বায়ু। আরেকটা হচ্ছে শীতল, ল্যাব্রাডর, শীতল বায়ু। ওকে, তো এখানে কি বলছে যে খামসিন, এটাও কিন্তু একটা উষ্ণ বায়ু। ওকে, তো তাই যদি হয় তাহলে বলো যে এটা আসলে কোন ধরনের বায়ু। এই পেজে ক্লাস কখন কখন হয়?
আচ্ছা, এই ক্লাসগুলো হয় হচ্ছে, আমি তোমাকে বলি, আমার এই ভূগোলের ক্লাসগুলো হয়েছে প্রতি বুধবারে। ওকে, প্রতি বুধবারে হচ্ছে ক্লাসটা হয়, এবং তুমি যে পেজ, আমাদের যে পেজ আছে এবং আমাদের যে গ্রুপ আছে, সেখানে আমি নিজেই বলে দিই যে কালকে ক্লাস নেব, অথবা আমাদের যারা আছে সকলেই বলে দেয় যে এই দিন ওই ক্লাসগুলো হবে। তো তোমরা ক্লাসগুলো করবো। ওকে, আসিফ বলছে যে 21 ক 50। ওকে, তারপরে দেখি খামসিন শব্দের অর্থ কি। ও, আরেকটা কথা বলি, খামসিন কিন্তু আরবি শব্দ। কি শব্দ? ইয়া হাবিবি, আরবি শব্দ। ওকে, তো বলো দেখি কে কি বলে। মিম আক্তার বলছে ওকে, খাম 50। ওকে ওকে ওকে, আর দেখি কে কি বলে। সবাই কোথায় গেল? ইমো, বুঝতে পারছো? সবাই সবাই কথা শুনে রাখো যে এই আমি বেশিরভাগ বুধবারে ক্লাস নিই। বুধবারে যেহেতু রোজার মাস 10টার সময় নিই, না হলে সন্ধ্যার পরে নিই। ওকে, সো আমাকে পাবা, আর না হলে তোমাদের গ্রুপগুলো চেক করবা, পেয়ে যাবা। ওকে, আর রেকর্ডেড ক্লাস তো থাকছেই, চাইলে যে কোনো সময় এসে দেখে নিতে পারছো। ও, মিম ইসলাম, আসিফ, তারপরে দেখি আর কে কি বলে। সবাই গেল কোথায়? অন্তরা, তারপরে হচ্ছে আরো যারা ছিল তাদের তো কাউকে পাচ্ছি না। মৌমিতা, এরা সব কোথায় গেল? নতুন কাউকে পাচ্ছি না, পুরাতন গুলো পাচ্ছি না। সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো, তোমাদের কথাই ঠিক, এটা হচ্ছে 50। কি হবে? 50। ওকে, 50 না কিন্তু 50। তারপরে প্রশ্ন দেখি আমরা, যে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাতগুলো হয়? ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করি। এখন তুমি বলো যে তোমাদের বাড়ির আশেপাশে কোন ধরনের বৃষ্টিপাত হয়? আসলে এখানে যেগুলো আছে, পরিচালন বৃষ্টিপাত কি হয়, শীতক্ষেপ কি হয়, ঘূর্ণিঝড় কি হয়, নাকি সংঘর্ষ হয়, কোনটা হয় আসলে বলো তো? অন্তর বলতে যে পারি না স্যার। ওকে ওকে, আসিফ বলছে 22 ক পরিচালন বৃষ্টিপাত। ওকে, তারপর দেখি। শুভ শেখ, বাহ, নতুন একজন মানুষ পালাম। শুভ, ওয়েলকাম টু দ্য পেজ। শুভ শেখ বলছে পরিচালন বৃষ্টিপাত। ওকে, তারপর দেখি। সাদাত সাফা, নতুন আরেকজন, ওয়েলকাম টু মাই ক্লাস। 22 ক পরিচালন। অন্তরা শেখ বলছে ক। ইমো আক্তার বলছে ক। কি রে, সবাই ক বলছে কেন? ক্রান্তীয়, ক্রান্তীয় অঞ্চল যেটা আছে এবং নাতিশীতোষ্ণ অঞ্চল যেটা রয়েছে, এটা কোন ধরনের বৃষ্টিপাত গুলো হয়? শুভ শেখ আবার বলছে যে ক। আচ্ছা, পরিচলন বৃষ্টিপাতটা আমার কি? তোমরা তো সবাই বলছো পরিচলন বৃষ্টিপাত, আমি তোমাকে পরিচলন বৃষ্টিপাত এটা ব্যাখ্যা করি। এই মনে করো যে সমুদ্রপৃষ্ঠ। ওকে, তো এখানে সূর্য রয়েছে, সূর্য খারাপভাবে এখানে কিরণ দিচ্ছে, এই অঞ্চলে নিম্ন চাপ হচ্ছে, এবং এখান থেকে কি হচ্ছে, মেঘ উপরে উঠে এই জায়গায় মেঘ সৃষ্টি হচ্ছে। ওকে, জলীয়বাষ্প উপরে উঠে মেঘ সৃষ্টি হচ্ছে, এখান থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, পরিচলন। এইবার এটা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে। কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অঞ্চল। এখানে রয়েছে তোমার শ্রীলঙ্কা রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, তারপরে হচ্ছে তোমার কি ইন্দোনেশিয়া রয়েছে, এই দেশগুলো রয়েছে এই অঞ্চলের ভিতরে। কিন্তু এখানে হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ভাই। ও আচ্ছা আচ্ছা, অন্তর একটা, সরি, আচ্ছা তোমাদের বোঝায়নি। এটা এখানে হচ্ছে কি রয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চল। আচ্ছা, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত বলো তো? বাংলাদেশ নাতিশীতোষ্ণ না? ইন্ডিয়া কি নাতিশীতোষ্ণ না? তোমাদের আমি কি করবো বলো তো, তোমাদের এই প্রশ্নটা তোমরা ভুল করছো। এখানে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল মানে কি, না শীত না ঠান্ডা। তো এই অঞ্চল যেটা রয়েছে, এখানে হয় কোনটা, ঘূর্ণি বৃষ্টিপাত। ঘূর্ণি বৃষ্টিপাত তুমি দেখো না, তোমরা সবাই বলছো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কি তোমার হচ্ছে নাতিশীতোষ্ণতে হয় রে ভাই? পরিচলন বৃষ্টিপাতটা হয়েছে তোমার নিরক্ষীয় অঞ্চল। এখানে নিরক্ষীয় কোথায় রয়েছে? এখানে ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত হবে? কি করব তোমাদের নিয়ে, বুঝলাম না। তোমরা এই সহজ কোশ্চেন, আমি হচ্ছে এটা সবাই তোমরা পারবা, এটা ভুল করছো। ও আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, এই যে ঘূর্ণি বৃষ্টিপাত মানে ঘূর্ণিঝড় যেটা আছে আসলে, ঘূর্ণিঝড় এটা কোন সময় হয় কেউ কি বলতে পারবা? এই ঘূর্ণিঝড়টা হয় বাংলাদেশের এপ্রিল এবং মে মাসে।
এটা লিখে রাখবা, এপ্রিল ও মে মাসে সাধারণত এই সময় হয়ে থাকে, এর আগে পরেও হয়, কিন্তু এটা হচ্ছে একটা ফিক্সড স্ট্যান্ডার্ড মার্ক, এপ্রিল এবং মে মাসে। এবার এটা মনে রাখবা কি করে, তোমাদের মে জুন মাসে হয়তো পরীক্ষা শুরু, তাই না? তাহলে মনে রাখবা যে ঝড়ের পরেই ঝড়, অর্থাৎ এপ্রিল মে মাসে ঝড় হচ্ছে, তারপরে তোমাদের যে ঝড় উঠবে ওইটা হবে। ওকে, তো মনে রাখবা যে আমরা ঝড় পার করে ঝড় পার করতে এসেছি। ওকে, তো আগে ঝড় এসএসসি মানে প্রাকৃতিক ঝড়, তারপর হচ্ছে মনুষ্য সৃষ্ট ঝড়। ওকে, তো এইভাবে মনে রাখতে পারো যে জুন মাসের আগে মে মাস, তার আগে এপ্রিল মাস। তো এপ্রিল এবং মে মাস এই 2 মাসে ঘূর্ণি বৃষ্টিপাতটা বা ঘূর্ণিঝড়টা আসলে হয়। অন্তরা শেখ না অন্তরা আক্তার? অন্তরা শেখ আমার একটা বান্ধবী আছে, বুঝছো, ওর নাম ডাকতে ডাকতে তোমার নাম হয়ে গেছে অন্তরা শেখ। আরে আল্লাহ, তোমার নাম তো আক্তার, সরি সরি সরি, গালাত হয়ে গেছে। তো তারপর দেখি যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মেক্সিকো উপসাগর অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। এটা তোমরা যদি পারো তোমাদেরকে স্পেশাল থ্যাঙ্কস থাকবে, কারণ এটা নট অ্যান ইজি কোশ্চেন, বাট নট ওরকম হার্ডও না যে তোমরা পারবা না। ওকে, বায়ুর বৃষ্টিপাতজনিত বৃষ্টিপাত হবে। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে সে সাদাব ছাপা আছে, একটা সুন্দর কথা বলছে, হ্যাঁ তোমারটা ঠিক আছে, কিন্তু দেখো অপশন যখন না থাকবে তখন তুমি কি দেবা, মানে যদি বলে যে পৃথিবীতে কয়টা মহাদেশ আছে, তো মনে করো 7টা, তো 7টা অপশনে নেই, তো সবচেয়ে কাছে কোনটা আছে? যদি 6 থাকে তাহলে 6 দিবা না তুমি, যদি 5 থাকে তাহলে 5 দিবা, যদি এই দুইটা কিন্তু কোনটা উত্তর না, কিন্তু তুমি কোনটা দিবা? হয় 6 নয় 5, কারণ এই দুইটা তো সবচেয়ে ক্লোজ সাথে। ওকে, তো কিছু কিছু জায়গায় না তোমার সবকিছু এক্সাক্ট উত্তর পাবা না, একটু মাথা খাটাই উত্তর দিতে হবে। তো ওই কোশ্চেনটা ছিল কিছুটা ওই ধরনের। ওকে, ওকে, তারপরে দেখি এটা কি হবে। আজ কিন্তু মাত্র 2টা কোশ্চেন আছে, সো তোমরা যারা আসো ক্লাসগুলো শেষ পর্যন্ত করার চেষ্টা করো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান মানে তো বোঝো ওয়েস্ট ইন্ডিজ। ওকে, ক্রিস গেইল, ডিজে ব্রাভো এদের দেশ। ওকে, তো দেখি দ্রুত কমেন্ট করো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মেক্সিকো উপসাগর অঞ্চল কোনটি কোন বৃষ্টিপাত সংঘটিত হয়? সরি, কোন বৃষ্টিপাত না, কোনটি সংঘটিত হয়? তোমরা কোথায় গেলে সবাই? সবাই কি ঘুম এসে পড়েছে নাকি? কেউ কোনো কমেন্ট করে না কেন? অন্তরা আক্তার কোথায় গেল? সাদাব চাপা, ভাইয়া ফ্রি ক্লাস কয়টা দেন, কয়টা দেয়? যারা কি বলছে আমি বুঝলাম না, যে ভাইয়া ফ্রি ক্লাস কয়টা দেয়। আচ্ছা, ফ্রি ক্লাস কয়টা দেয় এভাবে না, তোমাদের আসলে রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে আমি নিজে এই ক্লাসগুলো নিচ্ছি, যাতে করে তোমাদের যে ছোট ছোট ভুলগুলো আছে এগুলো জানতে পারবো, এবং আমাদের যে কোর্সগুলো আছে সেখানে তোমরা সহজে ভর্তি হতে পারবে। ওকে, সো তোমরা যারা ক্লাসগুলো প্রথম থেকে করছো তো তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের যে ফ্রেন্ডগুলো করতে পারেনি, তোমরা তো ক্লাসগুলো প্রথম থেকে করছো, জানো যে ক্লাসগুলো কেমন হচ্ছে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডের একটু মেনশন করে জানিয়ে দিও যে এই ক্লাসটা করে আসিস, আশা করি কাজে লাগবে। ওকে, সো এটার উত্তর দেখি, এটা হচ্ছে হ্যারি কেইন। এটা কি? হ্যারি কেইন। ইংল্যান্ডের একটা ফুটবলার আছে যে এখন বায়ার্ন মিউনিখে খেলা করে, ওর নাম হচ্ছে হ্যারি কেইন। ওকে, এটা দুর্ভাগা প্লেয়ার বলা যায়, ও যেখানে যায় সেখানে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, তো ওর অবস্থা একই। তো এই যে হ্যারি কেইন যেটা আছে, এই হ্যারি কেইন রে ইউএসএ বলেছে হ্যারি কেইন, ইউএসএ মানে যুক্তরাষ্ট্র বলা হয়, বলে হ্যারি কেইন, কিন্তু বিডি মানে কি? বাংলাদেশ। ওকে, এই বাংলাদেশ এটাকে বলেছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় অর্থাৎ এটা মনে করো যে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, তো এই জায়গাতে যখন এশিয়ায় আসে তখন যেটা নাম থাকে হ্যারিকেন, সেটা নাম হয়ে যায় এখানে ঘূর্ণিঝড়। ওকে, কয়টা নেবেন ভাইয়া ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে বেশ কয়েকটা ক্লাস দেখো, এর আগেও করাইছি, এইটা একটা ক্লাস ফ্রিতে, মনে হয় আজকে 4টা ক্লাস চলছে সম্ভবত। সো রমজানের আগে হয়তো এটা লাস্ট ক্লাস, খুব সম্ভবত রমজানের পরে হয়তো আমাদের কোর্সের মানে পেইড ব্যাচ শুরু হবে, তো এটা হয়তো লাস্ট ক্লাস খুব সম্ভবত। তবে যে গত যে 4টা ক্লাস আছে ওইটা করেও দেখো অনেক কিছু তুমি জানতে পারবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের কোন অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত তৈরি হয়? এখন এইটা জানতে হলে তোমাকে একটা মানে
সহজ করছেন না, তবে সেটা হচ্ছে হয়তো শৈলক্ষেপ। শৈলক্ষেপ মানে হচ্ছে পাহাড়, কি পাহাড়। তাই যদি হয় তাহলে এখানে কোথায় পাহাড় আছে, তুমি যদি শুধুমাত্র এতটুকু জানো, সরি, যে এই চারটের ভিতরে কোথায় পাহাড় আছে, কি আছে, কোথায় পাহাড় আছে, তাহলে তুমি এই অ্যান্সারটা খুব সহজে দিতে পারবে। বাংলাদেশের কোন অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়? শৈলক্ষেপ মানে পাহাড়, কোথায় পাহাড় আছে জানতে পারলে উত্তর শেষ। দেখি কে কি বলে। সবাই গেল কোথায় বুঝলাম না তো। আর লাস্ট এরপরে একটা কোশ্চেন, তোমরা কি অধৈর্য ধরে যাচ্ছ নাকি? যারা বলছে যে ক রাঙামাটি, ওকে যারা, তারপরে দেখি আর কে আছে। আর কোথায় গেল সবাই? আমার নিয়মিত যে ভাই বোনরা ছিল, আমার স্টুডেন্ট গুলো ছিল, সবাই গেল কোথায়? মিম কোথায়, ইমু কোথায়, অন্তরা কোথায়, সাদাব কোথায়, সবাই কোথায়? এই যে অন্তরা চলে এসেছে বলতে বলতে। অন্তরা বলছে যে ক রাঙামাটি। রাঙামাটি, আচ্ছা দেখি। ইমু, এই তো ইমু চলে আসছে, ইমু বলছে যে ক রাঙামাটি। আর কোথায় তোমার ফ্রেন্ড গুলো, কোথায় সবাই গেল কোথায়? হ্যাঁ, তোমরা ক্লাস করছো, নোট করছো, কমেন্ট করছো, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। ওকে, সাদাব, সাদাত সাপা একটু ভিন্ন বলছে, এ বলছে ময়মনসিং, এ বলছে ময়মনসিং। হ্যাঁ, দেখছো কেউ না কেউ কিন্তু স্রোতের বিপরীতে চলে। ওকে, শুভ শেখ, সে বলছে যে গ। ওকে, সাদাব সাপা সে আবার লাইনে চলে আসছে, সে বলছে যে ক। তারপরে দেখি। আচ্ছা শোনো, আমি তোমাদের একটা কথা বলি, আমার কাছে কোনো লজ্জা নেই ভাইয়া, আমার কাছে তোমার 100টা ভুল হোক, নট এ প্রবলেম, কিন্তু তোমার জন্য পরীক্ষায় ভুল না হয়, আমি তোমাকে সেই চেষ্টা বারবার করাচ্ছি। তুমি আমার কাছে 100টা ভুল বলো, ভাইয়ের কাছে ছোট হলে কোনো মানে কোনো ঝামেলা নেই, কেউ তোমাকে কিছুই বলবে না। কিন্তু তুমি যদি পরীক্ষার খাতায় এই ভুলটা করে আসো, তোমার বাড়ি থেকে একটা ভৎসনা শুনতে হবে, ফ্রেন্ডের কাছ থেকে একটা ভৎসনা শুনতে হবে, ইভেন অনেকের মেয়েদের তো মানে দিয়েই দেয়, যাও অন্যের বাড়ি যে ঘর করে থাকো। তো এইগুলো আমি চাই না, তোমরা এডুকেটেড হও, তোমরা সামনে হাল ধরো, কিন্তু সেটা করতে হলে তোমাদেরকে ভুল করতে হবে। কবি কাজী নজরুল ইসলাম কি বলছে, যে ভুলের মধ্য থেকে কি কি করা যায়, সত্যকে পাওয়া যায়। তোমরা তো এটা পড়ছো নাকি, জানো তো, তো ভুল কেন করছো না রে ভাই? আর ভুল করে যারা স্বীকার করে, এরাই তো আসল মানে ভুল করার সার্থক তাদের। আচ্ছা, শুভ শেখ বলছে যে গ। ওকে, দিনাজপুর, ঠিক আছে। তারপর আর কে কি আছে? ওকে ওকে ওকে, আর কথা বাড়াই না আমরা, তাহলে দেখি এটার উত্তর হবে হচ্ছে রাঙামাটি। আচ্ছা, প্রশ্ন হলো যে কেন রাঙামাটি হবে? আমরা যদি আমাদের পৃথিবীর না সরি, আমাদের হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখি, এটা কিসের মানচিত্র, বাংলাদেশের নাকি? তো এই যদি বাংলাদেশের মানচিত্র হয়, এটা হচ্ছে সিলেট, এটা কি সিলেট, এটা হচ্ছে সিলেট, আর এটা হচ্ছে তোমার চট্টগ্রাম। ওকে, চাটগাঁয়া। তো এই চট্টগ্রামের মধ্যে কি রয়েছে, এখানে কি রয়েছে, বারাক ওবামার নাম শুনছো তোমরা? বারাক ওবামা নাম শুনছো না? প্রেসিডেন্ট অফ ইউএসএ। তো বাতে হচ্ছে বান্দরবন, বাতে কি বান্দরবান। ওকে, রাতে হচ্ছে রাঙামাটি, আর কতে হলো কক্সবাজার। ওকে, তো রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, একে কি বলা হয়, বারাক ওবামা। ওকে, তো এই তিনটাকে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম। তাহলে দেখো, একটা হচ্ছে চট্টগ্রাম, এই জায়গায় রয়েছে চট্টগ্রাম মনে করো, বা এই জায়গায় চট্টগ্রাম, আর পুরো তিনটা নিয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। তাহলে মোট 4টা জেলা আছে এখানে, এটা হচ্ছে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের মধ্যে আছে 3টে জেলা, সেটাকে আমরা বলবো যে বারাক ওবামা। বাতে হচ্ছে বান্দরবন, রাতে রাঙামাটি, কতে কক্সবাজার, এই তিনটাকে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম। এইভাবে ট্রিক্স খাটায় কিন্তু তোমাদের পেইড ব্যাচ গুলো করানো হয়, বুঝতে পারছো? এই জন্য বলছিলাম তোমরা ভর্তি হতে পারো। তো তাহলে তোমাদের অ্যাডমিশনও শেষ হয়ে যাবে, একাডেমিক কোর্সও শেষ। তাহলে এই জায়গায় কি থাকে, পাহাড় থাকে, তাহলে পাহাড় কি হবে, রাঙামাটি। ওকে, রিক্তা আক্তার মেঘলা, নতুন একজন পাচ্ছি আমরা, সে বলছে যে ক। ওকে ভাইয়া, তোমারটা ঠিক আছে। আমরা লাস্ট কোশ্চেনে যাব, জলবায়ুর উপাদান কোনটি? ওকে, আচ্ছা তোমাদের এটা যেহেতু লাস্ট কোশ্চেন, ঈদের আগে হয়তো সম্ভবত আর কোনো ক্লাস নেই, আমরা বাসায় যাব।
তোমরা হয়তো অনেকে বাসায় যাবে, অনেকে নানা রকম প্ল্যান আছে। সো তোমাদের কাছ থেকে একটু শুনি যে তোমরা আসলে ঈদে কে কে কিনেছো, একটু দ্রুত কমেন্ট করে জানাও। যে এটা যেহেতু লাস্ট করছেন, এরপর আর কোনো করছেন নেই, তো এটাই শেষ। শুনি যে কে কে কিনছো বা তোমাদের ঈদের প্ল্যানটা কি, ছোট করে একটু বলো কমেন্টে, দেখি শুনি। ওকে অন্তরা, অন্তরা তুমি আগে বলো কি কি কিনছো বলো। ওকে, যারা তোমাদের সবাইটা শুনছি তার আগে বলো যে তোমরা ঈদে কে কি কিনছো, তোমাদের ঈদের প্ল্যানগুলো কি একটু শুনি। সকলে একটু কমেন্ট করো যে তোমাদের ঈদের আসলে কে কি কিনছো। আসলে লেহেঙ্গা না কি বলে ওইটাকে, পাখি ড্রেস না কি বলে, ছেলেদের ওইরকম রয়েছে শেরওয়ানি, শেরওয়ানি তো বিয়েতে পড়ে নাকি। তো দেখি কে কি কিনছে। কি ব্যাপার, কেউ কিছু কেনেনি নাকি? কমেন্ট করছে না কেন কেউ? দেখে তোমরা ঈদে কে কি কিনছো। কি ব্যাপার, ঈদে কেউ কি কিছু কেনেনি নাকি? ঈদ তো আর বেশি দিন নাই। শুভ শেখ বলছে যে গ। ওকে শুভ, তারপর আচ্ছা, ইমু আক্তার বলছে ভাইয়া টাকা নাই। আচ্ছা, অন্তর আক্তার সে বলছে যে লেহেঙ্গা না ভাইয়া, পাকিস্তানি সাদা বাহার ড্রেস। এটা আবার কি, প্রথম শুনলাম। ভাইয়া এবার ঈদে মার্কেট করি নাই, 28 রমজানে ঢাকায় যাব, ওইখানে মার্কেট করব, ওইখানে ঈদ করব। বা খুব সুন্দর একটাই পেলাম। তারপরে দেখি অন্তরা শেখের বাহার ড্রেস কে গিফট করবে বলো, আব্বু নাকি অন্য কেউ? ইমু আক্তারের টাকা নাই? এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে, তার নাকি টাকা নাই? আর সবাই গেল কোথায়? শুভ কোথায়? আসিফ তো মনে হয় কোথায় গেল জানি না। তোমরা সবাই গেলে গেলে কোথায়? মিম কোথায় গেল? বোঝাই যাচ্ছে তোমাদের কাছে ঈদটা অনেক মজার হবে, আশা করছি। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ঈদটাকে অনেক বেশি মজা করো। ওকে, তবে যেহেতু যাদের এইচএসসি 25 যারা আছো, তোমাদের যেহেতু সামনে মানে ইয়ে আছে, পরীক্ষা আছে হয়তো জুন জুলাই মাসে, তো তোমরা চেষ্টা করো যে পরীক্ষার মানে ঈদের আনন্দের পাশাপাশিও একটু বেশি বেশি করে পড়ালেখার মধ্যে থাকা। ওকে, তো লাস্ট কোশ্চেন আমরা দেখি যে বায়ু বা জলবায়ুর উপাদান কোনটি। তাহলে জলবায়ুর উপাদান হলো তাপমাত্রা। আর বাকি যে তিনটা আছে এটা হলো উচ্চতা, অক্ষাংশ এবং বনভূমি। এই তিনটা হলো বায়ুর নিয়ামক। ওকে, তো নিয়ামক এবং বায়ুর উপাদানের মধ্যে পার্থক্য হলো এটাই যে যেগুলো বায়ুর উপাদান সেগুলো সরাসরি প্রভাব ফেলে জলবায়ুতে, আর যেটা নিয়ামক সেটা পরোক্ষভাবে সহায়তা করে। ওকে, সো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এবং ঈদের আগে হয়তো এটা লাস্ট ক্লাস, ঈদের পর থেকে নতুন করে ক্লাস শুরু হবে। আমাদের পেইড কয়েকটা ব্যাচ আছে, তোমরা খুব দ্রুত ভর্তি হতে পারো। এবং কিছু না হোক আমাদের ঈদ বোনাস যে অফারটা চলছে মাত্র 100 টাকায়, তো তোমরা সেটা ভর্তি হতে পারো। এবং ক্লাসগুলো তো করছো, দেখছো কেমন হয়। এর থেকে ভালো ভালো ক্লাসগুলো আসলে পেইড ব্যাচে হয়, সেখানে আসলে আমরা অনেকক্ষণ ধরে সময় নিয়ে ক্লাসগুলো করাই। তো তোমরা যারা আসো অবশ্যই। ভাইয়া ক্লাস করে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ওকে অন্তরা, ঠিক আছে, তোমরা সকলে থাকো। আল্লাহ হাফেজ। আর হচ্ছে যারা বেশিরভাগ উত্তরগুলো পারছো, যেমন হচ্ছে ইমু আক্তার, অন্তরা শেখ, তারপরে হচ্ছে আরো যারা আছে মিম আক্তার, তোমরা যারা আছো তোমরা আমাদের পেজে একটু মানে মেসেজ দিও। তোমাদের জন্য স্পেশাল কোনো গিফট দেওয়া যায় কিনা আমি একটু চেষ্টা করবো, কারণ তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো ধৈর্য সহকারে করছো এবং তোমাদের প্রায় 90% বেশি উত্তরগুলো সঠিক ছিল। সো তোমরা যারা নিয়মিত করছো, তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাদের পেজটা একটু মানে করো, মেসেজ দিও। তোমাদের কাছে মানে বিশেষ কোনো গিফট আমরা দিতে পারি কিনা চেষ্টা করবো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো।